Assalamu alaikum and good evening everybody. আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এই যে মায়োকার্ডাইটিস, এটা প্রথম নজরে আসে জার্মানিতে 2020 মে মাসের দিকে। জার্মানিতে তারা তখন যারা কোভিড বাসায় ট্রিটমেন্ট হয়েছে এরকম বেশ কিছু পেশেন্টের কার্ডিয়াক এমআরআই করে। এমআরআই করতে গিয়ে তারা দেখে 68%-এর কার্ডিয়াক এমআরআইতে মায়োকার্ডাইটিসের এভিডেন্স আছে। এর আগে ক্লিনিক্যালি ধারণা করা হতো হয়তো অ্যারাউন্ড 5 to 10%-এর কার্ডাইটিস হয়, অন্যদের হয় না। কাজেই মায়োকার্ডাইটিসে যে ধ্যান ধারণা যে অল্প কিছু পেশেন্টের হবে, যাদের হবে অবশ্যই তাদের প্রপাই বাড়বে এবং তারা খারাপ হবে, কিন্তু এটা যে একটা বড় একটা অংশের 68% মানে অ্যারাউন্ড 70% তাদের যে একটু অকাল্ট মায়োকার্ডাইটিস হয়ে তার জের টানতে হতে পারে, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কিন্তু আমাদের কিছু আলোকপাত করা প্রয়োজন। আর অ্যাকিউট মায়োকার্ডাইটিসের ট্রিটমেন্ট কি হবে কি না হবে, কোভিডে কতটুকু ইনভলভ করে, যাদের প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে তাদেরই বা কি হবে, সেটা নিয়েও কিন্তু লোকজনের মনে অনেক প্রশ্ন এবং কনফিউশন রয়ে গেছে। আজকে যিনি কথা বলবেন প্রফেসর এ কে মনোয়ারুল ইসলাম, আমি তাকে চিনি তার 3rd ইয়ার থেকে। অসাধারণ মেধাবী, অসাধারণ একজন ছাত্র, যাকে আমার বলতে হতো তুমি অনেক পড়েছো, এখন দয়া করে একটু কম পড়ো, সে এরকমটি ছাত্র ছিল। পরবর্তী জীবনে সে এফসিপিএস করেছে, কার্ডিওলজিতে এমডি করেছে। সে অত্যন্ত স্কলার। তার কার্ডিওলজির কত অসংখ্য আর্টিকেল আছে এবং তার করা একটা রিভিউ আর্টিকেল বাংলাদেশের কার্ডিয়াক পেশেন্টদের স্ট্যাটাস সম্বন্ধে, সেটাকে বলা হয় সবচেয়ে বেশি সাইটেড আর্টিকেল ইন দ্য কার্ডিওলজি ফিল্ড অফ দিস কান্ট্রি। সে মনোয়ারুল ইসলাম টিচার হিসাবে কিন্তু খুব স্বনামধন্য। আজকে আশা করি যারা অংশগ্রহণ করবেন তারা তার প্রমাণ পাবেন। Thank you very much, and also I am grateful to Professor Abdul Wadud Chaudhary. He is my teacher and also the lighthouse in front of me. I follow him consciously and semi-consciously and subconsciously also, and probably I will do this till my death. Thank you, sir, for the nice introduction, and thank you for the organizers for giving me the opportunity to talk before such a young promising fellows of the country. আমি আসলে দুটো মিশেই বলবো হয়তো। তো আজকে যে বিষয়টা আমার আলোচনা করার কথা সেটা হচ্ছে মায়োকার্ডাইটিস এন্ড কোভিড-19। এই বিষয়টা আসলে কার্ডিওলজিতেও একটু কম ডিসকাসড। অনেক অন্যান্য বিষয় নিয়ে যত বেশি আলোচনা করা হয়, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ কিংবা সব, মায়োকার্ডাইটিস যেন খানিকটা উপেক্ষিত, অবহেলিত, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা সম্বন্ধে মানুষের যে এখন পর্যন্ত নলেজ সেটাও এক্সপ্যান্ডিং, নট আপ টু দ্য মার্ক, এরকম হতে পারে। আর আমাদের দেশেও আমরা বেশ খানিকটা নেগলেক্টই করি আমি বলবো এই ডিজিজটা। যাই হোক, তো আমরা এই আজকের প্রেজেন্টেশনটা যে করব সেটা মোটামুটি ভাবে আমার টার্গেট থাকবে যে বিগিনার অর্থাৎ ইয়াংদের জন্য। তো আমরা প্রথমেই একটা জাস্ট কেস প্রেজেন্টেশন দিয়ে শুরু করি। এটা একটা বাস্তব চিত্র। আমাদের ডে টু ডে লাইফে আমরা এখন যে প্রায় বছর 2 হতে চললো কোভিড-19 এপিডেমিক তথা প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে একটা পেশেন্ট যেটাকে অলরেডি আমাদের কিছুদিন আগে ফেস করা হয়েছে, এরকম একটা পেশেন্টের এখানে হিস্ট্রি। তো সেটা হচ্ছে যে 65-year-old female in a private hospital of Dhaka city, and she was normotensive, diabetic, non-asthmatic. She was admitted in the hospital with fever, cough and breathlessness for 7 days, and her RT-PCR for SARS-CoV-2 virus was positive. Also, during admission, her CT scan of the chest was available, and that showed ground glass opacity with 15% lung involvement. And her SpO2 was
95% at room air, and CPR was elevated. Ferritin also elevated, D-dimer within normal limits, and already the lady was on azithromycin and enoxaparin 6,000 units once daily. With this background, the patient was admitted in the hospital. And while she was under treatment in the hospital, after 2 days, the cough and breathlessness worsened and the lady developed chest pain. And now, what may be the possibilities? Can you guess? I think some possibilities are already in your mind, like there may be worsening viral pneumonia, because we know that COVID-19 usually affects the respiratory system, though it can affect other systems as well. And another possibility is that there may be superadded bacterial infection. The lady may have acute coronary syndrome on top of COVID-19, and she may have pulmonary embolism. And what else? Another possibility, and which is the topic of today's presentation, is myopericarditis or myocarditis. And I will go through this in detail in the subsequent presentations. So those doctors and healthcare workers who are involved in caring of and treatment of the COVID-19 affected patients sometimes come across these types of situations. And we have to deal with these situations meticulously with knowledge and empathy at the same time. Whenever we come across such type of patient, we have to do something at the bedside. And mind it, you are in COVID-19 pandemic. And every time there is a chance of getting endangered by the endemic, also yourself. So the basic principles are that you have to save yourself, and at the same time, you have to save your patient. So you should not compromise with the standard safety measures. And you have to be focused. You have to be target oriented. Don't do unnecessary examinations at the bedside. But at the same time, you have to find out the differential diagnosis, and also you have to try to meet the confirmed diagnosis. Now, at the bedside, whenever you come across this type of patients, what symptoms and signs you are going to look for? I think everybody will agree with me that you have to look at the vitals at first, like pulse, blood pressure, respiratory rate, and also the neck veins, edema, precordium, and beyond, other things as well. How can the clinical findings help you for diagnosis, as well as can guide you management of such types of patients? You have to look for features of consolidation that may be less likely, and at the same time, as an important possibility is acute coronary syndrome. So you have to think of this diagnosis in this COVID-19 pandemic. If we think of one by one, say at first we can think of acute coronary syndrome. So what may be the features in favor of acute coronary syndrome, and what may be the features against the diagnosis? Usually the acute coronary syndrome is more acute in onset. The onset is usually dramatic. The patient suddenly develops chest pain, and also worsening of breathlessness and cough may be present in this lady also. The chest pain is more likely, and dyspnea may be less likely, usually in the common clinical scenario. And whenever you think of myocarditis, I have written myopericarditis because you know that the heart has got 3 layers.
the innermost is endocardium, and the middle one is myocardium, and the outer one is pericardium. The pericardium has got epicardium and the parietal pericardium. Whenever myocarditis occurs, sometimes it affects the overlying pericardium as well. So in those situations, the scenario is, or the diagnosis is rather myopericarditis. We will get the combined features of myocardial involvement as well as the pericardial involvement. When myocarditis occurs, the predominant features are those of heart failure, and that heart failure will be, যেটা বলছিলাম যে ওই মায়োপেরিকার্ডাইটিস বেশিরভাগ ক্ষেত্রে একসাথে হতে পারে, এবং in that case we will get the combined features of heart failure as well as the pericarditis. We know that whenever there is heart failure, simultaneous involvement of the right heart, left heart, and at the same time, because of the involvement of the pericarditis, there may be mainly pain. What are the features of heart failure? I think you can memorize that the predominant features are engorged neck veins, undue tachycardia, pulsus paradoxus, third and fourth heart sounds, and sometimes gallop rhythm and basal crepitations bilaterally. So whenever we will examine the patient briefly at the bedside, we will try to look for these signs as well. Mind it, we do not know the diagnosis. So we do not know the diagnosis, so we have to think of other differential diagnoses, other possibilities, like pulmonary embolism. And in case of pulmonary embolism, the usual clinical features are acute onset, and the neck veins may be engorged, but mind it, classically, the lung bases will be clear in case of pulmonary embolism. And we know that the main source of pulmonary embolism is the deep vein thrombosis affecting the lower limbs. So we have to pay a brief attention to the lower limbs of the patient as well. Sometimes you can see that the limbs are swollen. One limb usually swollen, usually the calf region, and that may indicate that there may be deep vein thrombosis affecting the lower limb, and that thrombus may ultimately get dislodged and enter into the lungs, causing pulmonary embolism. Sometimes other diagnosis may occur, though this is less likely. So the most important signs at the bedside that should be looked for is pulse, neck veins, heart sounds, lung bases, and probably the legs. If I concisely tell you the clinical features of myocarditis, usually subacute onset, and dyspnea dominates over chest pain. Myocardium is pain insensitive. However, pericardium may get involved, and because of the pericarditis, the patient may complain of pain in the chest. And what are the most important signs? I have already mentioned that: undue tachycardia, engorged neck veins, third and fourth heart sounds, gallop rhythm, bilateral basal crepitations. Mind it, the diagnosis may not be so straightforward in presence of different types of features of COVID-19, especially the respiratory features. But if you are lucky enough, you can get these features, many of these features that can help you reaching the diagnosis. Whenever you have thought of presence of myocarditis, what should be the immediate duty of you? You have to offer some symptomatic management, and whenever the emergency or urgency is over, you can plan some investigations carefully, meticulously, according to the resources available, and then you have to confirm your diagnosis. So whenever the patient is having dyspnea, chest pain, and cough, you have to give her
some treatment like oxygen, and also diuretics we can offer even before making the appropriate diagnosis. And now you have to plan your investigations. Can any of you think of the investigations that can be helpful? Can anyone think of any investigation that can help you? I like to invite you, any opinion? No one? You can tell something. আমরা চ্যাট বক্সে কিছু রেসপন্স পাচ্ছি, কেউ লিখেছে ইসিজি, ট্রোপোনিন আই, সিভিসি উইথ সিআরপি। আচ্ছা, আমার মনে হয় যে এগুলো সবই ঠিক, যে আমরা ইসিজি করতে পারি, আমরা সিবিসি করতে পারি, আমরা সিআরপি করতে পারি। তো এই আসলে কি করব কি করব না, এটা নির্ভর করে হচ্ছে আমরা কোথায় কাজ করছি, আমার কতটুকু ফ্যাসিলিটিস আছে, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট। আমি যদি একটা থানা হেলথ কমপ্লেক্সে কাজ করি, সেখানে আমার অনেক লিমিটেশন থাকবে, সেখানে আমি চাইলেও অনেক ইনভেস্টিগেশন করতে পারবো না। আবার যদি আমি একটা ঢাকার একটা টার্সিয়ারি সেন্টার হসপিটালে যদি কাজ করি এবং সেখানে যদি আমি কোভিড-19 পেশেন্ট দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার হাতে ওই অঞ্চলের চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটিস থাকবে। আর আমি যদি এমন লাকি হই যে আমি একটা পশ সেন্টারে কাজ করছি, সেখানে কিন্তু আমার জন্য আরো সুবিধা থাকবে, আমি অনেক বেশি কিছু করতে পারি। তো তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কতটুকু ফ্যাসিলিটিস আছে তার উপর নির্ভর করে আমাদেরকে প্ল্যান অফ ইনভেস্টিগেশনটা ঠিক করতে হবে। তো যেসব ইনভেস্টিগেশন আমাদের অ্যাজ এ হোল এই আমাদের ডায়াগনোসিস এস্টাবলিশ করতে হেল্প করবে, তার মধ্যে অবশ্যই ইসিজি একটা। কারণ যেহেতু বললাম যে এই যে চেস্ট পেইন, কাফ, ব্রেথলেসনেস, এগুলা রেসপিরেটরি, যদিও রেসপিরেটরি ইনভলভমেন্টটাই কোভিডে মেইনলি হচ্ছে, কিন্তু এখানে তার সাথে সাথে কার্ডিয়াক প্রবলেমও একই সাথে হইতে পারে এবং একাধিক ধরনের কার্ডিয়াক ইমার্জেন্সি হতে পারে। তার মধ্যে অ্যাকিউট করোনারি সিনড্রোম যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবাবিলিটি, কাজে সেটা কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে, অ্যাকিউট করোনারি সিনড্রোম। কাজে আমরা ইসিজি করব, আমরা চেস্ট এক্সরে করব। এই ইসিজি আর চেস্ট এক্সরে কিন্তু এখনকার দিনে মোটামুটি ভাবে থানা হেলথ কমপ্লেক্স পর্যন্ত অ্যাভেলেবল। কাজে আমরা এই দুটোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স দেব। এছাড়া আমার বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন বাংলাদেশে এই কার্ডিয়াক বায়োমার্কারস এর মধ্যে ট্রোপোনিন আই কিন্তু এখন একদম পেরিফেরিতেও করা সম্ভব। কাজে আমরা এটা করতে পারি, কারণ আমরা আমাদের ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে চাই এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিসকে আমরা রিফিউট করতে চাই, আমরা এটাকে এক্সক্লুড করতে চাই। এজন্য আমাদের কার্ডিয়াক বায়োমার্কারস করতে হবে, ট্রোপোনিন আই অথবা সিকেএমবি, বিশেষ করে যদি ট্রোপোনিন আই থাকে এটা আমরা প্রিফার করব। আর যদি আমাদের ফ্যাসিলিটিস থাকে তাহলে আমরা ইকোকার্ডিওগ্রাফি করব, কারণ ইকোকার্ডিওগ্রাফি এইসব কনটেক্সটে খুবই হেল্পফুল হতে পারে। যদিও এই নর্মাল টাইমে, অন্যান্য নন কোভিড টাইমে আমরা যেভাবে ইকোকার্ডিওগ্রাফি ল্যাভিশলি করতে পারি, আরাম করে করতে পারি, আইস করে করতে পারি, এই কোভিড সিচুয়েশনে ইকোকার্ডিওগ্রাফি আমাদেরকে স্পেশাল মেজার নিয়ে, প্রিকশন নিয়ে করতে হয়, না হলে কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়তে পারি। এছাড়া কিছু কিছু ব্লাড টেস্ট যেগুলো আমাদেরকে খুবই হেল্প করতে পারে, তার মধ্যে অবশ্যই একটা সিবিসি বলা হলো, এটার একটা ভালো রোল আছে, আমরা পরে আলাপ করব। এছাড়া প্লাজমা NT-proBNP নামের একটা টেস্ট আছে এখন বাংলাদেশের ভালো ভালো সেন্টার গুলাতে এবং ডিভিশনাল টাউন গুলোতে কিন্তু অ্যাভেলেবল করা সম্ভব আর কি, এবং এটা আমাদেরকে প্রচুর সাহায্য করতে পারে। আমি পরে বলবো কিভাবে। ডি-ডাইমার একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এবং এই কোভিড এর রাতে কিন্তু ডি-ডাইমার কমনলি করা হচ্ছে, বেশি অনেক জায়গাতেই করা হচ্ছে। এছাড়া ওই যে বললাম যে একটা সম্ভাবনা থাকে যে লোয়ার লিম থেকে থ্রম্বোএম্বোলিজম হয়ে আলটিমেটলি লাংসে এফেক্ট করতে, পালমোনারি সার্কুলেশনকে এফেক্ট করতে, এই জন্য কখনো কখনো ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিমস এবং কনফার্ম করার জন্য সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি এগুলো আমরা করতে পারি। সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিটাকে এখনকার দিনে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই কারণে যে এইটা আমরা ওই অ্যাকিউট করোনারি সিনড্রোম কি না থাকলে সেটা কোন টাইপের, এগুলো বোঝার জন্য হেল্প করে আর কি। যদিও আমাদের দেশে এই ফ্যাসিলিটিস লিমিটেড কোভিড পেশেন্টের জন্য, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন এই সিনারিওতে। এই জন্য আমি জোর দিচ্ছি, যদি তোমরা একটা অ্যাডভান্স সেন্টারে কাজ করো তাহলে তোমরা এই ইনভেস্টিগেশন গুলোর প্রায় সবই করতে পারবা। আর যদি তোমরা লিমিটেড ফ্যাসিলিটিজ এর মধ্যে কাজ করো তাহলেও তো তোমাদেরকে ডায়াগনোসিস
এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে এবং তোমার পেশেন্টকে স্ট্যান্ডার্ড রিজনেবল ট্রিটমেন্ট অফার করতে হবে। সেই জন্য তোমার হাতে কিন্তু একটা অসাধারণ টুল আছে, সেইটা হচ্ছে ইওর ক্লিনিক্যাল স্কিল। তো এই ক্লিনিক্যাল স্কিল যদি তুমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি একজন কনফিডেন্ট ক্লিনিশিয়ান হও, তাহলে কিন্তু তুমি অনেক ক্ষেত্রেই ভালোভাবেই উতরে যেতে পারবে। কাজেই ক্লিনিক্যাল স্কিলকে কখনো আন্ডার এস্টিমেট করো না, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া যেটা বললাম যে ব্রেড অ্যান্ড বাটার যেটা, সেটা হচ্ছে যে ইসিজি, চেস্ট এক্সরে, এগুলো এখন মোটামুটি ভাবে সব জায়গায় করা সম্ভব। কাজেই এগুলো করার তোমার চেষ্টা করতে হবে। আর যদি তোমার একটু বেশি ফ্যাসিলিটিস থাকে তাহলে কার্ডিয়াক বায়োমার্কারস, স্পেশালি ট্রপোনিন আই এবং ইকোকার্ডিওগ্রাফি, এই দুটো আমি বলবো যে করতে পারলে তোমার জন্য বেশ হেল্পফুল হবে। এখন আসো যে ক্লিনিক্যাল স্কিলের কথা আমি যে আগে বললাম যে এই ফিচার থাকে যেগুলো দেখে আমরা মায়োকার্ডাইটিসে বেসিক্যালি এক্সপেক্ট করি হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলিওর অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সেগুলো আমরা পাবো। অলরেডি বলে ফেলেছি ফিচারগুলো কি কি হইতে পারে। এছাড়া অন্যান্য যেসব মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে সেগুলো কিন্তু বলা হইলো যে কিভাবে আমরা পালমোনারি এম্বোলিজম বেড সাইডে চিন্তা করতে পারি অথবা ডায়াগনোসিসটাকে আমরা মোটামুটি ভাবে ক্লিনিক্যালি রিফিউট করতে পারি, সেটার কথা বলা হইলো। তো সেইগুলো আমরা ইম্পর্টেন্স অবশ্যই দিব। এরপরে আমরা যে ইনভেস্টিগেশন গুলো আমাদের সম্ভব সেগুলো আমরা করব। তো প্রথমে আসো যে একে একে ইসিজিতে কি কি আমরা এক্সপেক্ট করি। ইসিজি কেন করব? কেউ কি চিন্তা করতে পারো কেন ইসিজি করব? আমি কিন্তু এখনো জানি না যে আমার ডায়াগনোসিস কি মায়োকার্ডাইটিস, আমার ডায়াগনোসিস কি অ্যাকিউট করোনারি সিনড্রোম, আমার ডায়াগনোসিস কি অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম, আমি কিন্তু কিছুই জানি না। কিন্তু আমি ইসিজি করতে চাচ্ছি, ইসিজিতে আমি কি এক্সপেক্ট করব সেটা কিন্তু আমার ইন্টারপ্রিটেশনে পরবর্তীতে হেল্প করবে। তো তোমরা হয়তো জানো যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়, অ্যাকিউট করোনারি সিনড্রোম মানে এটা হইতে পারে একটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন অথবা আনস্টেবল এনজিনা, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। সেগুলোতে ইসিজিতে অনেক ক্ষেত্রেই একটা ভালো রকম ভাবে মানে ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাওয়া যায় যেটা আমাদেরকে হেল্প করতে পারে। আর ডায়াগনোসিস যদি অন্যগুলো হয় যেমন মায়োকার্ডাইটিস অথবা যদি হয় পালমোনারি এম্বোলিজম, এসব ক্ষেত্রে কিন্তু ইসিজি আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু অ্যাকিউট করোনারি সিনড্রোমের মতো অত বেশি হেল্প করতে নাও পারে। কাজেই আমাদের মাথায় এটা রাখতে হবে। এখানে আসো যে আমরা ইসিজিতে কিভাবে পাই, কি করতে আমরা দেখব। সেটা হচ্ছে যে ইসিজি ক্যান রুল আউট অ্যাকিউট করোনারি সিনড্রোম। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে এটা রুল আউট করতে পারে উইথ সাম সার্টেনটি। এছাড়া এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিসে ক্লাসিক্যালি ইসিজিতে কিছু চেঞ্জ পাওয়া যায়, সেগুলো আমরা পাইতে পারি। আর যদি পেরিকার্ডিয়াল ইনভলভমেন্ট না থাকে, শুধুমাত্র আইসোলেটেড মায়োকার্ডাইটিস হয়, তাহলে কিন্তু ইসিজিতে একেবারে একদম ডায়াগনস্টিক কোনো ফিচার নাই। ইসিজিতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নন স্পেসিফিক। এর মধ্যে কমনেস্ট যে ফিচারটা থাকবে সেটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। তুমি একটু এরকম পেশেন্ট দেখলা, সেই পেশেন্টের মধ্যে তুমি ইসিজি করলা, সেখানে দেখলা যে অ্যাকিউট এমআই এর কোনো ফিচার নাই, কিংবা এরপরে আমি বলবো যে পালমোনারি এম্বোলিজমে কখনো কখনো কিছু ফিচার পাওয়া যায়, সেগুলোও নাই, শুধুমাত্র সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, তাহলে কিন্তু তোমার চিন্তা থাকবে যে আমার পেশেন্টের মায়োকার্ডাইটিস হতে পারে ইন প্রেজেন্স অফ ক্লিনিক্যাল ফিচার্স অফ হার্ট ফেলিওর। তাহলে কিন্তু আমার এই ক্ষেত্রে আমার খানিকটা হেল্প হবে ডায়াগনোসিসে। এরপরে আসো যে কখনো কখনো সাইনাস ট্যাকিকার্ডিয়া ছাড়াও কিছু কিছু এসটি সেগমেন্ট এবং টি ওয়েভের চেঞ্জ থাকে, টি ইনভার্সন থাকে, অথবা কখনো কখনো এসটি ডেভিয়েশন থাকে, অর্থাৎ এসটি ডিপ্রেশন, এসটি এলিভেশন, এগুলো থাকতে পারে। এছাড়া কিছু লেস কমন ফিচার থাকতে পারে, সেগুলো আমি আলোচনা করব না। মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাকিউট মায়োকার্ডাইটিসে, সেটা কোভিড এর জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, কমনেস্ট ইসিজি ফাইন্ডিং হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। এছাড়া কখনো কখনো কিছু টি ইনভার্সন থাকতে পারে, এছাড়া এসটি সেগমেন্টে কিছু চেঞ্জ থাকতে পারে। এগুলোই হচ্ছে কমনলি পাওয়া যায় ইসিজিতে। আর অন্য যেসব কথা লেখা আছে সেগুলো হচ্ছে খুব বেশি কমন না, কাজে আমরা এগুলো পাবো না ধরে নিতে হবে। এছাড়া তোমরা জানো যারা এই পোস্ট গ্রাজুয়েট কোর্সে আসো অথবা ভবিষ্যতে পরীক্ষা দিবা, সেটা হচ্ছে যে যদি অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম হয় সেখানে কিছু ক্লিনিক্যাল পিকচার টিপিক্যাল পাওয়া যেতে পারে, যদিও এটা খুব কমন না। সেটা হচ্ছে S1, Q3, T3। এটা যত আমরা ক্লাসিক্যালি পড়াশোনা করি, বাস্তব ক্ষেত্রে কিন্তু তত পাই না। তো এইখানে একটা দেখো যে এই ইসিজিটা,
এখানে কি দেখা যাচ্ছে বলো তো, কেউ বলতে পারো? আমি কিন্তু চ্যাট বক্স দেখতে পাচ্ছি না। ডান সাইডে দেখা যাচ্ছে, একটু চ্যাট বক্সের উপর, চ্যাটের উপরে একটু ক্লিক করলে মনে হয় এটা দেখা যাবে। আমার মনে হয় কেউ আনমিউট করে মনে হয় রেসপন্স করতে পারে। হ্যাঁ, আপনারা কেউ যদি আনমিউট করে চান, রেসপন্স unmute করলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ হলে তোমাদের এটা বেশি কাজে লাগবে। জি সবাই চেষ্টা করো পার্টিসিপেন্ট। পার্টিসিপেট করতে, ভুল হোক না কেন, এটা তো পরীক্ষা না। তোমাদের যা কোয়েরি থাকে, যেটুকু মনে হয় তোমরা বলে ফেলো, বলো, একজন একজন করে বলতে পারো। এটা আমি খুব এনকারেজ করি। এখানে যত আমি ভুল বলি না কেন, কিছু আসে যায় না, কারণ আমার ভুলটা এখানে আমি শুধরানোর সুযোগ পেলাম, আমার উন্নতি বেশি হবে। এই ইসিজিটাতে কি আছে বলো দেখি। পার্টিসিপেন্টদের মধ্যে কেউ একটু রেসপন্স করেন যদি এসিজিটা একটু দেখে। আমার মনে হয় আমি বলি যে ইসিজিটা দেখো, তোমরা তো হয়তো ইসিজি কিছু কিছু ইসিজি দেখে অভ্যস্ত। এটা অলমোস্ট নরমাল, এমন কোনো চেঞ্জ খুব একটা এখানে নাই। শুধু একটা ইম্পর্টেন্ট ফিচার দেখা যাচ্ছে যে এখানে রেট যা থাকা উচিত, আমরা বলি যে মিনিটে 100 পর্যন্ত নরমাল, এখানে দেখা যাচ্ছে 100 এর বেশি, তার মানে এটা একটা ট্যাকিকার্ডিয়া। এখন এই ট্যাকিকার্ডিয়াটা কি ধরনের ট্যাকিকার্ডিয়া? এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা কমপ্লেক্সের আগে একটা করে পি ওয়েভ আছে এবং আর ইন্টারভালটা রেগুলার, তার মানে একটা রেগুলার ট্যাকিকার্ডিয়া যার প্রতিটা কিউআরএস কমপ্লেক্স নরমাল লুকিং এবং তার আগে একটা করে সুন্দর পি ওয়েভ দেখা যাচ্ছে। এই ব্লিড টুতে দেখো পি ওয়েভ দেখা যাচ্ছে, এই আমি যেখানে কার্সার রাখলাম এখানে পি ওয়েভ দেখা যাচ্ছে। কাজেই এটা একটা সাইনাস ট্যাকিকার্ডিয়ার ইসিজি। এই সাইনাস ট্যাকিকার্ডিয়াই হচ্ছে মায়োকার্ডাইটিসের কমন ফিচার। কাজেই যখন তুমি একটা অ্যাকিউট এমআই এর ফিচার পাচ্ছ না, কিংবা অন্যান্য ক্লাসিক্যাল পিকচার যেগুলো বললাম থাকতে পারে পাচ্ছ না, এবং ক্লিনিক্যালি তুমি হার্ট ফেলিওরের ফিচার পাচ্ছ, তাহলে কিন্তু তোমার মাথায় থাকতে পারে যে এই পেশেন্টের মায়োকার্ডাইটিস হতে পারে। এইখানে দেখো যে এটা একটা ইসিজি যেখানে ক্লাসিক্যাল পিকচার অফ পেরিকার্ডাইটিস আছে। এখানে বলতে পারো কি পিকচার আছে, কি ফিচার পেরিকার্ডাইটিসের ফেভারে আছে, কেউ কি বলতে পারো আনমিউট হয়ে? এখানেও কিন্তু কিউআরএস কমপ্লেক্স গুলো নরমাল, একেবারে ন্যারো রেগুলার ইন্টারভালে, এবং প্রতিটা কমপ্লেক্সের আগে একটা করে আগেরটার চেয়েও সুন্দর পি ওয়েভ আছে। এখানে রেট অত বেশি না, রেট দেখো, রেট প্রায় জাস্ট 100 এর কিছু বেশি, 105, 10 এরকম হতে পারে। এছাড়া এখানে দেখো অ্যাবনর্মালিটি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই এসটি সেগমেন্ট গুলোর দিকে তাকাও। এই বেশিরভাগ লিড, এগুলো ইনফিরিয়র লিড আমরা জানি। তারপরে এখানে দেখো এই চেস্ট লিড গুলাতে V1, V2, V3, V4, V5, V6, বিশেষ করে এই যে V2 থেকে V6 পর্যন্ত এই লিড গুলাতে দেখা যাচ্ছে যে এসটি সেগমেন্ট এলিভেশন আছে। এসটি সেগমেন্ট বেসলাইন থেকে, এটাকে আমরা বেসলাইন বলি, টিপি সেগমেন্ট এর চেয়ে এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে। এবং ক্লাসিক্যালি এখানে দেখো কনভেক্সিটি আপওয়ার্ডস। যাই হোক, এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই এসটি সেগমেন্ট এলিভেশন আছে বিভিন্ন লিডে, বেশিরভাগ লিডে এসটি সেগমেন্ট এলিভেশন আছে। শুধুমাত্র এক্সেপশন হচ্ছে এপিআরে, সেখানে বরং এসটি সেগমেন্ট ডিপ্রেশন দেখা যাচ্ছে। এটা যদি বেসলাইন হয়, এই বেসলাইনের সাপেক্ষে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে। এরকম ক্লাসিক্যাল পিকচার যদি থাকে সেটা কিন্তু পেরিকার্ডাইটিস ইসিজির তে আমরা এরকম পাই। তাহলে তোমাদের মাথায় এই মানে ইনফরমেশন গুলো যদি থাকে তবেই তোমরা বেড সাইডে কিন্তু পেতে পারো, আদারওয়াইজ পাবে না। এখানে দেখো ওইটারই জাস্ট ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে ইন কেস অফ এ টিপিক্যাল অ্যাকিউট পেরিকার্ডাইটিস দেয়ার ইজ এসটি সেগমেন্ট এলিভেশন উইথ কনকেভিটি আপওয়ার্ডস, উপরের দিকে কনকেভিটি আপওয়ার্ডস। বেশিরভাগ লিডে হবে এইরকম, আর এভিআরে হবে উল্টা। দেখো এখানে হচ্ছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, বেসলাইন থেকে নিচে নেমে গেছে এসটি সেগমেন্ট। তাহলে এটা তোমরা এক্সপেক্ট করবা যদি ভালো করে দেখো। ঠিক এটা আরেকটা পেশেন্টের একটা ইসিজি যেখানে একই রকম ভাবে ওয়াইড স্প্রেড এসটি সেগমেন্ট এলিভেশন দেখা যাচ্ছে। এখন এসটি সেগমেন্ট এলিভেশন তো আরো অন্যান্য কারণেও হয়, সবচেয়ে বেশি আমরা যে কারণে পাই এসটি সেগমেন্ট এলিভেশন আমাদের ডে টু ডে প্র্যাকটিসে, সেটা হচ্ছে অ্যাকিউট এমআইতে। এই অ্যাকিউট এমআইতেও এসটি সেগমেন্ট এলিভেশন হয়, আবার অ্যাকিউট পেরিকার্ডাইটিসেও হয়, কিন্তু দুটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। এখানে দেখো এই এসটি সেগমেন্ট এলিভেশন গুলো ইনফিরিয়র লিডেও আছে, অ্যান্টিরিয়র লিডেও আছে, সব লিডেই আছে।
এবং কোনো করোনারি আর্টারি টেরিটরিকে ফলো করছে না। আবার এখানে যখন এসটি সেগমেন্ট এলিভেশন হচ্ছে, এই এসটি সেগমেন্ট এলিভেশন কিন্তু পার্টিকুলার এরিয়াকে ইনভলভ করছে। এখানে যেমন এই অ্যান্টেরিয়র লিড গুলাকে ইনভলভ করছে, এই 1 আর এভিএলও কিন্তু অ্যান্টেরিয়র লিডের মধ্যেই পড়ে। তার মানে এই সব অ্যান্টেরিয়র লিড গুলাতে এসটি সেগমেন্ট এলিভেশন আছে, এবং সেই এসটি সেগমেন্ট এলিভেশন গুলো ঠিক কনকেভিটি আপওয়ার্ডস না, বরং এখানে কিছুটা যেন কনভেক্সিটি আপওয়ার্ডস এর মতো, টিপিক্যালি সবসময় নাও থাকতে পারে, কিন্তু কনভেক্সিটি আপওয়ার্ডসটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন ইন অ্যাকিউট এমআই তে হয়। এর ছাড়া এখানে আরেকটা খুবই চমৎকার ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং ফিচার আছে যেটা আগেরটাতে নাই। সেটা হচ্ছে, দেখো এখানে এই অ্যান্টেরিয়র লিড গুলোতে কিউ ওয়েভ ডেভেলপ করে গেছে, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ডেভেলপ করে গেছে। এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ সাধারণত মায়োপেরিকার্ডাইটিসে ডেভেলপ করে না। কাজেই এসটি সেগমেন্ট এলিভেশন এখানে তার সাথে সাথে দেখা যাচ্ছে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ইন V2, V3 এবং V4 এও পর্যন্ত আছে, V5 এ ডেভেলপ করছে। এর থেকে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে একটা অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, যেটা কিনা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম। এইটা আরেকটা অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন এমআই পেশেন্টের ওই একই রকম পিকচার, কোনটা মনে হয় রিপিটেশন হচ্ছে। এটা দেখো যে এইখানে আরেকটা পেশেন্টের এই অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। তোমরা জানো অ্যাকিউট করোনারি সিনড্রোম 3 রকম, একটা হচ্ছে অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, একটা অ্যাকিউট নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, আর একটা হচ্ছে আনস্টেবল এনজিনা। তার মধ্যে অ্যাকিউট এসটি এলিভেশন এমআই এটাতে একদম ক্লাসিক্যাল পিকচার হচ্ছে এরকম পাওয়া যায়। এখানে দেখো এসটি সেগমেন্ট গুলো অনেক এলিভেটেড হয়ে একদম তাল গাছে চড়ে গেছে, এবং কনভেক্সিটি আপওয়ার্ডস খুব সুন্দরভাবে এগুলো সবকটা অ্যান্টেরিয়র লিডের সবকটা লিডে দেখা যাচ্ছে। কাজে এটা একটা অ্যাকিউট এসটি এলিভেশন এমআই। অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম বেশিরভাগ ক্ষেত্রেই ইসিজিতে আমরা অত ভালোভাবে বুঝতে পারি না। আমরা যদি খুব লাকি হই তাহলে ইসিজিতে আমরা একেবারে ক্লাসিক্যাল পিকচার, যেটা পরীক্ষাতেও জিজ্ঞাসা করা হয়, এটা হচ্ছে S1 Q3 T3। S1 মানে হচ্ছে এই লিড 1 এ এস ওয়েভ দেখা যাচ্ছে, Q3 মানে এই লিড 3 তে এখানে দেখা যাচ্ছে যে একটা কিউ ডেভেলপ করে, আর হচ্ছে তোমার T3 হচ্ছে টি ওয়েভটা ইনভার্সন থাকে লিড 3 তে। কোনটা? এটা কিন্তু 2, এটা 3। এইখানে দেখো একটা কিউ দেখা যাচ্ছে, কিউ, এই যে পি ওয়েভের পরেই কিউআরএস কমপ্লেক্সের প্রথম নেগেটিভ ডিফ্লেকশনটাকে আমরা বলি কিউ ওয়েভ, এটা কিউ, আর হচ্ছে টি ওয়েভ ইনভার্সন। তার মানে এখানে S1 মানে 1 লিডে S, আর Q3 মানে লিড 3 তে প্যাথোলজিক্যাল কিউ, এবং T3 মানে টি ইনভার্সন। এই তিনটা ফাইন্ডিং ক্লাসিক্যালি থাকে ইন কেস অফ অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম, কিন্তু এটা খুব কমনলি থাকে তা না। কিন্তু যদি থাকে তাহলে কিন্তু এটা আমাদেরকে ইসিজি হেল্প করে ডায়াগনোসিসে। তার সাথে সাথে এখানে অন্য কিছু ফাইন্ডিং আছে, বান্ডল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে, এটা আমি আর অতটুকু ডিটেলস বলবো না। তাহলে এইভাবে আমাদেরকে ইসিজি হেল্প করতে পারে। এরপরে আমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, যেটা কিনা বেশি পয়সাও লাগে না এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন থানা হেলথ কমপ্লেক্সেও হয়, সেটা হচ্ছে একটা চেস্ট এক্সরে, যেটা আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে। সেই চেস্ট এক্সরেতে আমাদের কি আমরা এক্সপেক্ট করব? মায়োকার্ডাইটিস যদি ডায়াগনোসিস হয়, অ্যাকিউট এমআই যদি ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু এই চেস্ট এক্সরে আসলে খুব বেশি ক্লাসিক্যালি আমাদেরকে হেল্প করবে না আশা করাই ভালো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ফিচার খুব ইম্পর্টেন্ট থাকে। তার মধ্যে যদি আমার পেশেন্টের সত্যি অ্যাকিউট মায়োকার্ডাইটিস ডেভেলপ করে এবং সেই মায়োকার্ডাইটিস ডেভেলপ করার জন্য যদি মায়োকার্ডিয়াল ফাংশন বেশি রকম ভাবে ফল করে, খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট ফিচার থাকে পালমোনারি ইডিমা। তাহলে সেই ফিচারগুলো আমরা এক্সরেতে পেতে পারি। প্রথম শর্ত হচ্ছে যে এক্সরের কোনো ফিচারই একদম মায়োকার্ডাইটিসের জন্য কনফার্মেটরি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কিছু ইনডাইরেক্ট এভিডেন্স পেতে পারি। তার মধ্যে তোমরা দেখলা যে অ্যাকিউট মায়োকার্ডাইটিস হচ্ছে একটা মোটামুটি ভাবে অল্প দিনের ব্যাপার, একটা অ্যাকিউট প্রেজেন্টেশন, যার জন্য সাধারণত হার্টের শ্যাডোটাকে আমরা এনলার্জড পাই না। যদিও কখনো কখনো কিছু এনলার্জড হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পাই না। কিন্তু যেহেতু ভেন্ট্রিকল ভালো করে কাজ করছে না, কাজেই আলটিমেটলি পালমোনারি ইডিমা ডেভেলপ করে। কাজেই কার্ডিয়াক শ্যাডো ইজ ইউজুয়ালি নর্মাল ইন ট্রান্সভার্স ডায়ামিটার, and at the same time chest x-ray may show features of pulmonary edema। যদি এরকম পাই তাহলে কিন্তু আমরা চিন্তা করব অবশ্যই যে আমার পেশেন্টের অ্যাকিউট পেরিকার্ডাইটিস, অ্যাকিউট মায়োকার্ডাইটিস থাকতে পারে ইন এ কোভিড পেশেন্ট।
এটাও ভুলে যেও না যে কোভিড পেশেন্ট যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট থাকে, কাজেই ওই কোভিড এর জন্য কিন্তু লাংসের যেসব ফাইন্ডিং এক্সপেক্টেড সেগুলো কিন্তু থাকতে পারে। আমি পরে একটু ডিসকাস করি অল্প। এটা একটা এক্সরে, দেখো এই এক্সরেটাতে এখানে দেখা যাচ্ছে কি কি, তোমরা কেউ বলতে পারো কি কি ফিচার আছে? একটা দুইটা বলো দেখি, আনমিউট করে। এখানে অ্যারো দেওয়া আছে, দেখো তোমাদের বোঝার জন্য কিছু কিছু এখানে ক্লু দেওয়া আছে। এই যে দেখো এই যে বিভিন্ন রকমের তার গুলো দেখছো, এগুলো আসলে মনিটর, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা জাস্ট চেস্ট এক্সরের মূল অংশগুলোর দিকে তাকাও। এখানে দেখো এটা যে কার্ডিয়াক শ্যাডো, এটা সবাই বুঝতে পারছো, এবং তার পাশে দুই সাইডে যে লাং শ্যাডো, এটাও তোমরা বুঝতে পারছো। কিন্তু যেরকম নর্মাল মানুষের আমরা লাং শ্যাডো দেখে অভ্যস্ত, তা কিন্তু না। ওভারঅল চেস্ট এক্সরেটা বেশ হেজি, এবং এখানে যদি তুমি দেখো যে এই কার্ডিয়াক শ্যাডো যেটা, এই পুরোটার সাপেক্ষে কার্ডিয়াক শ্যাডো কিন্তু এনলার্জ হয়নি। তার মানে কার্ডিয়াক শ্যাডো মোর অর লেস নরমাল ইন ট্রান্সভার্স ডায়ামিটার, নাম্বার 1। নাম্বার 2, এখানে যদি তুমি দেখো যে এই যে এখানে হেজিনেস দেখা যাচ্ছে, ওপাসিটি দেখা যাচ্ছে, এইটা এক্সটেন্ড করেছে এই হাইলাম থেকে। এটাকে হাইলাম বলে, এখানে একটা হাইলাম, এখানে একটা হাইলাম, এটা লেফট হাইলাম, এটা রাইট হাইলাম। এই হাইলাম থেকে যে হেজিনেস অথবা ওপাসিটি এক্সপ্যান্ড করে পেরিফেরির দিকে, আমরা বলি পেরিহাইলার হেজিনেস অথবা ওপাসিটি। এটা এই হাইলাম থেকে আস্তে আস্তে পেরিফেরির দিকে এক্সপ্যান্ড করেছে, এবং করে দেখো এটা একদম পেরিফেরি পর্যন্ত গেছে, কিন্তু এটা দুই দিকেই, রাইট এন্ড লেফট দুই দিকেই কিন্তু এটা ডিস্ট্রিবিউটেড, এরকম থাকতে পারে। এবং তোমার এক্সরের কোয়ালিটি যদি খুব ভালো হয়, তাহলে তুমি এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলের দিকে কিছু হরাইজন্টাল হোয়াইট লাইন পেতে পারো, ছোট ছোট হরাইজন্টাল হোয়াইট লাইন পেতে পারো, যদি তোমার কোয়ালিটি ভালো হয় এবং তুমি যদি লাকি এনাফ হও। তাহলে কিন্তু এগুলো অ্যাকিউট পালমোনারি ইডিমার কিন্তু ফিচার, রেডিওলজিক্যাল পিকচার অফ অ্যাকিউট পালমোনারি ইডিমা। যখন আগের দিনে এত রকম ইনভেস্টিগেশন অ্যাভেলেবল ছিল না, তখন কিন্তু এগুলো দিয়েই কিন্তু মানুষ আলটিমেটলি ডায়াগনোসিস করত। এই যে জিনিসগুলো, এগুলো তোমরা অনেকেই জানো যে একটা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্লাসিক্যাল পিকচার রেডিওলজিতে চেস্ট এক্সরেতে কি হবে, এগুলো আমি জাস্ট যা বললাম সেটা এখানে বর্ণনা করা আছে। এবং যদি সেরকম হয়, তাহলে কিন্তু এই পেরিহাইলার হেজিনেস উইল এক্সপ্যান্ড ইন সাচ এ ম্যানার দ্যাট ইউ ক্যান কম্পেয়ার দিস ফাইন্ডিংস উইথ দ্য উইংস অফ ব্যাট। আমরা বলি ব্যাটস উইং অ্যাপিয়ারেন্স, সুন্দর করে দুই দিকে যেন বাদুর ডানা মেলে দিয়েছে। সেই বাদুরের ডানা হচ্ছে দুই সাইডে দুই পেরিহাইলার ওপাসিটি, এবং মাঝখানে হচ্ছে বাদুরের ধরটা, যার জন্য এই ব্যাটস উইং অ্যাপিয়ারেন্স বলে হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে চেস্ট এক্সরেতে ক্লাসিক্যাল পিকচার। আচ্ছা, নেক্সট যেটা, ওইটাই জাস্ট এখানে ডায়াগ্রামেটিক বললাম, যে সাধারণত তোমার ইন কেস অফ এই COVID-19 মায়োকার্ডাইটিস, cardiac shadow will not be enlarged in transverse diameter, but there will be features of pulmonary edema as I have already discussed. যদি কারো অ্যাকিউট এমআই হয়, একটা বড় সড়ো মায়োকার্ডিয়াল ইনফাকশন হইলো, তাহলেও কিন্তু এরকম পিকচার আমরা পেতে পারি। যথেষ্ট সময় পায় নাই হার্ট বড় হওয়ার, কাজেই কার্ডিয়াক শ্যাডো উইল বি নর্মাল ইন ট্রান্সভার্স ডায়ামিটার, and at the same time there will be features of pulmonary edema in chest X-ray in case of acute myocardial infarction with left ventricular failure, আমরা এরকম পেতে পারি। এইখানে আমি তোমাদেরকে একটু ক্লু দিব, কারণ এটা আমাদের কোভিড পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য একটু ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি পেরিফেরিতে থাকো, অত শত ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস না থাকে, এটা তোমাদেরকে একটু ক্লু দিতে পারে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে কোভিড পেশেন্টের তো ভাইরাল নিউমোনিয়া হয়, এবং কখনো কখনো তার সাথে ARDS হয়। আবার মায়োকার্ডাইটিস হয়ে যদি তোমার পালমোনারি এডিমা ডেভেলপ করে, তাহলে এই দুইটা তো কনফিউশন তৈরি করবে কমনলি। এক্সরে কি আমাকে খুব বেশি হেল্প করতে পারে? আসলে এক্সরে দেখে আমরা এই দুইটার মধ্যে একেবারে 100% ডিফারেন্সিয়েট করতে পারবো না, কিন্তু আমাদের যদি নলেজ থাকে, আমরা যদি খুব অ্যাটেন্টিভলি দেখি, তাহলে কিন্তু আমরা কিছু পরিমাণে পার্থক্য করতে পারতেও পারি। সেই পার্থক্য হচ্ছে কি, যে দুই ক্ষেত্রেই দুই সাইডে সাদা থাকবে, কিন্তু কোভিড পেশেন্টের ক্ষেত্রে যখন ARDS ডেভেলপ করে, সেই ওপাসিটি গুলো সাধারণত মোর পেরিফেরিতে ডিস্ট্রিবিউটেড হয়, মোর পেরিফেরিতে থাকে। আর মায়োকার্ডাইটিস হয়ে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হইলে মোর সেন্ট্রালি লোকেটেড থাকে, মানে
ব্যাটস উইং অ্যাপিয়ারেন্স অর্থাৎ পেরিহাইলার ওপাসিটিটা বেশি থাকে, এটা একটা পার্থক্য হইতে পারে। আর ওই যে বললাম, যদি এক্সরে কোয়ালিটি ভালো হয়, কার্লিস বিলাইন যদি পাও, সেইটা অ্যাকিউট পালমোনারি এডিমাতে বেশি পাওয়া যায়, কিন্তু এই এআরডিএস এ আনকমন পাইবা না। আর প্লুরাল ডিফিউশন কিন্তু তোমার এআরডিএস এ থাকে না, হয় না। কিন্তু অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি বেশি সময় ধরে থাকে, সিভিয়ার হয়, আলটিমেটলি এই স্পেসের পানিগুলো জমা হয়ে প্লুরাল ডিফিউশন হতে পারে, এবং এটা ক্লাসিক্যালি বাইল্যাটারাল হতে পারে। এটুকু জানো। এটা নিয়ে যে একদম কনফার্ম ডায়াগনোসিস করতে পারবা তা না, কিন্তু দিস ক্যান হেল্প ইউ এ লট। নেক্সট, তোমরা জানো যে এই 2021 সাল 20 সাল এখনকার দিনে কিন্তু আমরা আর একেবারে অতীতে পড়ে নাই। আমাদের হাতে এখন বেশ কিছু ভালো ভালো টুলস আছে, আর্মামেন্টারিয়াম এখন অনেক এনরিচড আগের চেয়ে, কাজে আমরা সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। তার মধ্যে এই কোভিড পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্ট বোঝার জন্য একটা দারুণ টেস্ট হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। সেই ইকোকার্ডিওগ্রাফিটা আমি আগেই বলেছি যে বিশেষ প্রিকশন নিয়ে পেশেন্ট এবং নিজের সেফটিকে এনশিওর করে ফোকাসড ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, টার্গেট ওরিয়েন্টেড, ডিটেইলস না। তো এইরকম একটা পেশেন্ট, যে পেশেন্টটা নিয়ে তোমাদেরকে আমি প্রথমেই প্রেজেন্ট করেছিলাম একটা কেস, এই ইকোটা হচ্ছে সেই পেশেন্টের। এখানে যদি দেখো, তোমাদের এই মুহূর্তে আমি এক্সপেক্ট করি না যে তোমরা অত শত বুঝবা, আমি তোমাদের কাছে এত কিছু বলবো না। আমি শুধু যেটা বলবো, এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশনটা নরমালের চেয়ে কমে গেছে, যেমন ধরো এখানে 50%। যারা দেখে অভ্যস্ত তারা হয়তো এখানে বুঝতে পারবা যে ওভারঅল যে লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি, সেই কন্ট্রাক্টিলিটিটা সার্বিকভাবে কমে গেছে। পুরো লেফট ভেন্ট্রিকুলটা ওভারঅল কন্ট্রাকশনটা যেটুকু এক্সপেক্টেড তার চেয়ে কম হচ্ছে, এবং এইখানে দেখা যাচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলটা যেন ঠিক মনের মতো করে অত সুন্দরভাবে কন্ট্রাক্ট করতে পারছে না, এবং লেফট এট্রিয়ামটাও কিছু ডাইলেটেড হয়েছে। তো এগুলো ভবিষ্যতে তোমরা আরো ভালো বুঝবে, এগুলো এই মুহূর্তে ডিটেলস বোঝার দরকার নাই। তোমরা শুধু একটু খেয়াল করো, যেরকম আমরা এক্সপেক্ট করি যে ওভারঅল ভেন্ট্রিকল গুলার পারফরমেন্স ফল করে, ওভারঅল ভেন্ট্রিকল গুলো পুরলি কন্ট্রাক্ট করে। লেফট ভেন্ট্রিকল, কখনো কখনো রাইট ভেন্ট্রিকল, এটা কিন্তু রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, এবং এই দুটো হচ্ছে এট্রিয়াম। ইকোতে উল্টায় যায়, জাস্ট উল্টা থাকে, মানুষের শরীরে যেরকম থাকে তার চেয়ে উল্টা থাকে, এক্সরেতে যেরকম থাকে তার চেয়ে উল্টা থাকে। তো যাই হোক, এরকম ভাবে আমাদের দেখা যায় যে ইকোতে ওভারঅল হার্টের যে সিস্টোলিক ফাংশন অর্থাৎ মুভমেন্ট, কন্ট্রাক্টিলিটি, সেগুলা কমে যায়। এভাবে আমরা অনেক বেশি বুঝতে পারি যে পেশেন্টের সত্যি সত্যি কার্ডিয়াক ইনভলভমেন্ট হচ্ছে। যদি মায়োকার্ডাইটিস হয়, তাহলে এই কার্ডিয়াক ইনভলভমেন্টটা হয় কি, দুই ভেন্ট্রিকলকেই সাধারণত এফেক্ট করে, এবং ভেন্ট্রিকলের সব জায়গা এফেক্ট করার কথা, বাস্তব ক্ষেত্রে ঘটেও তাই আর কি। কিন্তু যদি একটা অ্যাকিউট এমআই হয়, অ্যাকিউট এমআই হলে সেটা যদি অ্যান্টিরিয়র এমআই হয়, তাহলে অ্যান্টিরিয়র ওয়ালকে হার্টের এফেক্ট করবে। যদি ইনফিরিয়র এমআই হয়, তাহলে ইনফিরিয়র ওয়ালকে এফেক্ট করবে। বাকিগুলো কিন্তু রিলেটিভলি বেটার কন্ট্রাক্ট করবে। তাহলে গ্লোবাল ইনভলভমেন্টটা আমরা অ্যাকিউট এমআইতে এক্সপেক্ট করি না। তাহলে এইভাবে আমাদেরকে ইকো কিন্তু অনেক হেল্প করতে পারে। কোনো সময় যদি পেশেন্টের মায়োকার্ডাইটিস সিভিয়ার হয়, তাহলে লেফট ভেন্ট্রিকল and or right ventricular function may be so compromised that there may be stasis of blood within the ventricular cavity, and because of that stasis there may be thrombus formation. কখনো কখনো আমরা এটাও পেতে পারি ইকোতে। নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে তোমরা অনেকেই এটা করো, দেখো অথবা করতে দেখো, সেটা হচ্ছে ট্রপোনিন আই অর্থাৎ কার্ডিয়াক বায়োমার্কার, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, এবং এখনকার দিনে মোটামুটি অ্যাভেলেবল, খুব পেরিফেরি ছাড়া। এই কার্ডিয়াক ট্রপোনিন আই না টি কিচ্ছু আসে যায় না, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা একই রকম পারফর্ম করে, যদিও আইটাই আমরা বেশি করি। তো সেই ট্রপোনিন আইটা করলে আমরা কি এক্সপেক্ট করি? ট্রপোনিন আই, মনে রাখো, এটা হচ্ছে একটা বায়োমার্কার, এটা একটা প্রোটিন, এটা কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে থাকে। যখন কার্ডিয়াক মায়োসাইট ড্যামেজ হয়, ইনজুরি হয়, যে কারণেই হোক না কেন, তখন সেই ট্রপোনিন আই নামের প্রোটিনটা কার্ডিয়াক মায়োসাইট, ইনজিওর্ড কার্ডিয়াক মায়োসাইট থেকে বের হয়ে ব্লাড সার্কুলেশনে মেশে। যত বেশি ইনজুরি হবে তত বেশি এইটার লেভেল ব্লাডে পাওয়া যাবে। কাজেই
আমরা জানি যখন মায়োকার্ডাইটিস হয় তখন কিন্তু এই যে হার্টের যে মাসল অর্থাৎ কার্ডিয়াক মায়োসাইট এটার কিন্তু ইনজুরি হয়, ড্যামেজ হয়। আবার যখন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় তখনও কিন্তু এরকম ভাবে কার্ডিয়াক মায়োসাইট ডিস্ট্রাকশন হয়, আরো বেশি হয়। পার্থক্য কি? ইন কেস অফ মায়োকার্ডাইটিস, myocardium of the whole left ventricle and the whole right ventricle may be injured. In case of acute MI, সাধারণত এরকম গ্লোবাল ইনভলভমেন্ট হয় না। যে আর্টারিটা ব্লক হয়ে এমআই হলো সেই অঞ্চলটা, সেই অঞ্চলের যে কার্ডিয়াক মায়োসাইট সেগুলো ড্যামেজ হয়। আরেকটা বেসিক পার্থক্য আছে, সাধারণত মায়োকার্ডাইটিসে যে ড্যামেজটা হয় সেই ড্যামেজটা অত সিভিয়ার হয় না, বেশি জায়গা জুড়ে হয়, গ্লোবাল হয়, 2 ভেন্ট্রিকল হয়, কিন্তু একেবারে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতো টোটালি চলে যায় না। নেক্রোসিসটা একেবারে সিভিয়ারলি ওই অঞ্চলটা এফেক্ট করে না। কাজেই দুটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, যার জন্য সাধারণত অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে যে কার্ডিয়াক ট্রপোনিন বাড়ে সেই রাইজটা অনেক বেশি বাড়ে। আর মায়োকার্ডাইটিসে অল্প বাড়ে, কোনো কোনো সময় এত কম বাড়তে পারে যে ইট মে বি আনডিটেক্টেবল, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বাড়তে পারে এবং সেই বেড়ে সাধারণত এটা অ্যাকিউট এমআই এর মতো অত বেশি বাড়ে না। ইন বিটুইন নরমাল অ্যান্ড অ্যাকিউট এমআই একটা লেভেলে বাড়তে পারে এবং এই বাড়াটা ইন্ডিকেট করে প্রেজেন্স অফ মায়োকার্ডিয়াল ইনজুরি। কাজেই যদি কোনো যেরকম সিনারিওর কথা বললাম সেরকম একটা অ্যাকিউট মানে কোভিড-19 অ্যাডমিটেড পেশেন্টের যদি এরকম চেস্ট পেইন, ব্রেথলেসনেস, হার্ট ফেলিওরের ফিচার থাকে তখন কিন্তু এই ট্রপোনিন আই একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, নট ইন আইসোলেশন, অ্যালং উইথ আদার ইনভেস্টিগেশনস অ্যান্ড ইউর ক্লিনিক্যাল সাসপিশন অ্যান্ড জাজমেন্ট। সেই ক্ষেত্রে আমরা ট্রপোনিন আই যদি আমরা খুব বেশি লিমিটেড পাই তাহলে সেটা অ্যাকিউট এমআই ইন্ডিকেট করার কথা, আর যদি কম পাই তাহলে সেটা মায়োকার্ডাইটিসের ফেভারে যেতে পারে। এটার কি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে অথবা কোনো কাট অফ পয়েন্ট আছে? মোটামুটি ভাবে আছে। সেটা কি, যদি নর্মাল রেঞ্জ, যেটা এই নর্মাল রেঞ্জ কিন্তু ল্যাব টু ল্যাব ভ্যারি করতে পারে, এই নর্মাল রেঞ্জটা পাশে লেখা থাকে, নর্মাল রেঞ্জের যে আপার লিমিট সেই আপার লিমিটের চেয়ে বাড়লো কিন্তু সেই বাড়াটা 3 গুণের বেশি বাড়লো না, 2 থেকে 3 গুণের বেশি বাড়লো না, তাহলে সেটা গোজ মোর ইন ফেভার অফ দ্য ডায়াগনোসিস অফ মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস। আর যদি সেইটা 3 গুণের বেশি বাড়ে, স্পেশালি যদি 5 গুণ পার হয়ে যায়, তাহলে কিন্তু সেটা অ্যাকিউট এমআই হওয়ার চান্সটাই বেশি। তার মানে মায়োকার্ডাইটিস এবং অ্যাকিউট এমআই দুই ক্ষেত্রেই ট্রপোনিন আই বাড়তে পারে, শুধু বাড়ার পরিমাণটার কম বেশি আছে। অ্যাকিউট এমআইতে 5 গুণের বেশি বাড়ার কথা, আর মায়োকার্ডাইটিসে তার চেয়ে কম, ধরো তোমার 2 থেকে 3 গুণ বাড়াটা বেশি ইউজুয়াল। 3 থেকে 5 গুণ এই জোনটা হচ্ছে অনেকটা গ্রে জোন। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড যে কথাটা, যদি কোনো পেশেন্টের শুধু পেরিকার্ডাইটিস হয়, আইসোলেটেড পেরিকার্ডাইটিস ইন কেস অফ কোভিড-19 ইজ লেস কমন, যদি শুধু পেরিকার্ডাইটিস হয় তাহলে কিন্তু এই ট্রপোনিন বাড়ার কারণ নাই, কেননা পেরিকার্ডিয়ামে তো ট্রপোনিন প্রোটিন থাকে না, ওখানে তো মাসেলই নাই, ওটা তো একটা ফাইব্রাস শীট, যার জন্য আইসোলেটেড পেরিকার্ডাইটিস সাধারণত ট্রপোনিন বাড়ে না। কিন্তু যে ক্ষেত্রে মায়োপেরিকার্ডাইটিস হয় তখন কিন্তু ট্রপোনিন বাড়তে পারে। নেক্সট হচ্ছে, তাহলে ট্রপোনিন ইনে কোভিড-19 পেশেন্ট যখন ট্রপোনিন তুমি দিচ্ছ তাহলে কি সব পেশেন্টেরই দিবা? না, যে পেশেন্টের তুমি ক্লিনিক্যালি সাসপেক্ট করবা যে এই পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতে পারে অথবা আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটাকে তোমার এক্সক্লুড করা দরকার, তখন তুমি এই পেশেন্টের ট্রপোনিন আই করতে দিবা। এবং করলে যা বললাম এটার সিগনিফিক্যান্স হচ্ছে এরকম, তোমাদেরকে যেটুকু বললাম এই কথাগুলাই এইখানে বলা আছে। একটা ব্লাড টেস্ট, যে ব্লাড টেস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং যে ব্লাড টেস্টার ফ্যাসিলিটিস যদি তোমার সেন্টারে থাকে, ইউ আর লাকি এনাফ টু গেইন এ লট অফ ইনফরমেশন। সেই টেস্টটা কি সেটা তোমরা কেউ জানো? একজন বলো, কেউ বলো না। মিলাদ পড়ানোর সময় হুজুর শুধু বকবক করে গেলে কি মিলাদ জমে নাকি? না, ওরা মাঝে মাঝে লিখছে, বক্সে লিখছে দেখতে পাচ্ছি, যেমন এর আগে ওরা ওই ইসিজির সময় দুই একজন লিখেছিল সাইনাস ট্যাকিকার্ডিয়া। মুখে বলে না কেন? মুখে বলে তো মজা বেশি। হ্যাঁ, আনমিউট করে মুখে বলে ফেলবেন। বলো।
যে টেস্টটার কথা বলছি আমি এটা হচ্ছে, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। এই জি তো আমি ডক্টর সারা বলছি স্যার। ইনভেস্টিগেশনটা হচ্ছে এন্টি প্রো বিএনপি। রাইট, এনটি প্রো বিএনপি অথবা কোনো কোনো ক্ষেত্রে বিএনপি। বিএনপি মানে কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি না, এটা হচ্ছে ব্রেইন ন্যাট্রিউরেটিক পেপটাইড। আর এনটি প্রো বিএনপি মানে হচ্ছে ওইটার পূর্বসূরি। এনটিতে নাইট্রোজেন টার্মিনাল, প্রো বিএনপি মানে হচ্ছে বিএনপির আগের মলিকুল। যাই হোক, এটা ডিটেলস দরকার নাই, শুধু জানতে হবে যে এই দুটো খুবই কাছাকাছি জিনিস, বিএনপি আর প্রো বিএনপি। প্রো বিএনপিটা বেশি আমরা পছন্দ করি বিভিন্ন কারণে, ওটা আমি বলবো না এখন। এই এন্টি প্রো বিএনপিটা যদি তোমার করা সম্ভব হয়, এরকম একটা পেশেন্ট অ্যাকুট কোভিড নিয়ে অ্যাডমিটেড, যার তুমি চিন্তা করছো কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতে পারে, এই সব পেশেন্টের ক্ষেত্রে এন্টি প্রো বিএনপি খুব চমৎকার ইনফরমেশন দিতে পারে। কিভাবে? এন্টি প্রো বিএনপি এটা এক ধরনের প্রোটিন, যে প্রোটিনগুলো কোথায় থাকে? এগুলোও থাকে মেইনলি কার্ডিয়াক মায়োসাইটে। কোন কার্ডিয়াক মায়োসাইটে থাকে? ভেন্ট্রিকুলার এবং এট্রিয়ামের। একটাতে বেশি থাকে এএনপি, একটাতে বেশি থাকে বিএনপি, এটা নিয়ে মারামারি করার কিছু নাই। এই এট্রিয়াম ভেন্ট্রিকল সব জায়গাতেই এইরকম এই বিএনপি গুলো থাকে। এখন যে কোনো কারণে যদি কার্ডিয়াক মায়োসাইট ড্যামেজ হয়, বলি নাই কিন্তু এবার বলছি, যদি কার্ডিয়াক মায়োসাইট যদি স্ট্রেসড হয়, এগুলো যদি বেশি প্রেসারে থাকে, তার মানে যে কোনো কারণে ভিতরে যদি প্রেসার বেড়ে যায়, স্ট্রেসড হয়, স্ট্রেসড হলে তখন হয় কি, এই কার্ডিয়াক মায়োসাইট থেকে আলটিমেটলি এই বিএনপি প্রোটিন গুলো বের হয়ে সার্কুলেশনে মেশে। তোমরা জানো যখন হার্ট ফেলিওর হয় তখন হার্টের মধ্যে প্রেসার বেড়ে যায়। প্রিলোড আফটারলোড এই কথাগুলো যদি মনে থাকে, এই প্রেসার বেড়ে গেলে এই এক্সেস প্রেসার অন দ্য মায়োকার্ডিয়াম অর ওয়াল অফ দ্য ভেন্ট্রিকল অর এট্রিয়াম অর বোথ may ultimately lead to release of BNP proteins into the circulation. এই বিএনপি অথবা এন্টিপ্রো বিএনপি গুলো যখন সার্কুলেশনে আসে, তখন আমরা এটাকে এখনকার টেস্ট করে এটার মেজার করতে পারি যে কি লেভেলে আছে। এটার লাভ কি? এটার লাভ হচ্ছে যত বেশি হার্ট ফেইল করবে তত বেশি এন্টিপ্রো বিএনপি লেভেল বাড়বে। অল্প বিস্তর বাড়তে পারে ফেলিওর ছাড়াও অন্যান্য কারণে, যেমন ধরো কারো এমনকি সিওপিডিতেও একটু বাড়তে পারে। এছাড়া যদি অন্য কোনো কারণ হয়, রেসপিরেটরি ফেলিওর এই সেই, এগুলোতেও কিন্তু কিছু কিছু বাড়তে পারে, শকে বাড়তে পারে। কিন্তু যদি এইটা অনেক বেশি বাড়ে, তখন কিন্তু আমরা ধরে নেই যে দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট মার্কার ফর প্রেজেন্স অফ হার্ট ফেলিওর। এটা কিন্তু ইন্ডিকেট করে না মায়োকার্ডাইটিস, এটা কিন্তু মায়োকার্ডাইটিসের সরাসরি মার্কার না, কিন্তু মায়োকার্ডাইটিসের আলটিমেট পরিণতি যেহেতু হার্ট ফেলিওর, এই হার্ট ফেলিওর মানে ভেন্ট্রিকুলার ফেলিওর, এট্রিয়াল ফেলিওর, এগুলোর জন্য আলটিমেটলি কি হয়, ওই স্ট্রেসড মায়োকার্ডিয়াম থেকে বিএনপি, এন্টিপ্রো বিএনপি আর বিএনপি রিলিজ হয়। কাজেই যখন মায়োকার্ডাইটিস হয় তখন আমরা এই এন্টিপ্রো বিএনপি এবং বিএনপি লেভেল বেশি পাই। এই বেশি পাওয়াটা সিগনিফিক্যান্টলি যদি বেশি পাও, এটা কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারে বেশ। যেমন ধরো যে একেবারে 300-র বেশি কিংবা আরো যদি বেশি হয়, যত বেশি হয়, আমরা মাঝে মাঝে 1000-এর বেশি পাই, 2000-এর বেশি পাই, 3000-এর বেশি পাই। এটার ইউনিট কি? ন্যানোগ্রাম পার লিটার। এরকম যদি হয় তাহলে আমরা আরো বেশি নিশ্চিত হই যে এই পেশেন্টের থাকতে পারে হার্ট ফেলিওর। এমন হইতে পারে আমার সেন্টারে ইকো মেশিন নাই, অথবা ইকো মেশিন আছে, কে ভয় পেয়ে ইকো করতে যাচ্ছে না। সেসব ক্ষেত্রে কিন্তু sometimes we can bypass the necessity of echocardiography to some extent by doing a simple blood test. এটা হচ্ছে এটা আমাদেরকে অনেক হেল্প করতে পারে। আবার সব পেশেন্টকে কাল থেকে লেখা শুরু করে দিও না, যদি তোমার ফ্যাসিলিটিস থাকে এবং সেই ক্ষেত্রে তোমার এই এন্টিপ্রো বিএনপি অথবা বিএনপি টেস্টটা খুব ভালো রকম ভাবে হেল্প করতে পারে। এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আলাপ করলাম, এগুলো কিন্তু মায়োকার্ডাইটিস আমাদেরকে অনেকটা হেল্প করতে পারে। কিন্তু মায়োকার্ডাইটিস এমন একটা ডিজিজ যেটা কনফার্ম করা খুবই ঝামেলার, অনেক ক্ষেত্রে ভার্চুয়ালি ইম্পসিবল। সত্যি কথা বলতে কি খুবই কঠিন। আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, আর এই যে বিভিন্ন ইনভেস্টিগেশন গুলা, সেগুলো আমাদেরকে সাপোর্ট করে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একেবারে 100% কনফার্ম নাও হইতে পারি। এখনকার দিনে ভালো সেন্টার গুলায়, পশ সেন্টার গুলায়
বাংলাদেশে যদিও খুব কম হয়। আমাদের স্যার কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে একটা টেস্ট কোনো ক্ষেত্রে হেল্প করে, বেশ ভালো রকম কিছু ইনফরমেশন দিচ্ছে জার্মানিতে। স্যার কিন্তু বলেছেন ওটা কিন্তু ফার্স্ট পাবলিশড পেপার এই রিলেটেড। যাই হোক, তো সেটা আমি তোমাদেরকে একটু পরে একটু বলবো। তো যদি এইরকম কোনো ফ্যাসিলিটিস থাকে তাহলে এখনকার দিনে এই কোভিড-19 মায়োকার্ডাইটিস এবং আদার মায়োকার্ডাইটিস কে ভার্চুয়ালি কনফার্ম করার জন্য একটা টেস্ট কিন্তু এখনকার দিনে প্রায় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে। সেইটা কি বলতে পারো? কার্ডিয়াক এমআরআই। কার্ডিয়াক এমআরআই আমাদের দেশে হয় না বললেই চলে, উইথ ফিউ এক্সেপশনস, আমি পরে হয়তো একটু বলতে পারি। এই কার্ডিয়াক এমআরআইতে কি পাওয়া যায় এটা তোমাদের জানতে হবে না। মূল কথা হচ্ছে মায়োকার্ডিয়ামে ইডিমা হয়, আর যদি একটু বেশি দিন ধরে থাকে মায়োকার্ডিয়ামে ফাইব্রোসিস ডেভেলপ করে। তাহলে ইডিমা আর ফাইব্রোসিস এই দুইটা জিনিস এই কার্ডিয়াক এমআরআই খুব চমৎকার ভাবে উইথ ভেরি হাই সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এটাকে সে পিক আপ করতে পারে। কাজে এই সিএমআর গুলা উন্নত দেশে কিন্তু বেশ ব্যবহার হচ্ছে। আমাদের দেশে ঢাকাতে একটা দুইটা সেন্টারে কেবল হাঁটি হাঁটি পা কার্ডিয়াক এমআরআই শুরু হয়েছে, সেরকম নাই। তো এই যে তোমাদেরকে এখন বেশ কিছু কথা বললাম, এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা একজন হয়তো দেখা যাবে যে ভালো সেন্টারে আসো, একজন দেখা যাবে থানা হেলথ কমপ্লেক্সে আসো। কোভিড এখন সারা বাংলাদেশে একেবারে ভীষণভাবে এফেক্ট করছে এবং ধারণা করা হচ্ছে সামনে আরো বাড়বে। যদি তোমরা যাতে কোভিড পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্টটা প্রেডিক্ট করতে পারো এবং কোনো ক্ষেত্রে রিজনেবলি কনফার্ম করতে পারো, সেই একটা ধারণা দেওয়া। আমরা এখানে একটা দুইটা জিনিস একটু তোমাদেরকে দেখাবো রিয়াল ওয়ার্ল্ডে কি ঘটে। তার মধ্যে প্রথমটাই একটা বাস্তব ঢাকা শহরের একটা এক্সাম্পল দিচ্ছি। ইনি হচ্ছেন একটা ভার্সিটি টিচার, আমার চেম্বারে এসেছিলেন। এই ভদ্রলোক উনি কি করলেন, উনি চেস্ট পেইন এবং শর্টনেস অফ ব্রেথ এবং ফিভার নিয়ে আলটিমেটলি হসপিটালাইজড হলেন। উনি আগে থেকে হাইপারটেনসিভ, ডায়াবেটিক, নন স্মোকার ছিলেন এবং বছর খানেক আগে ঢাকার একটা পশ সেন্টারে এক্সিকিউটিভ হেলথ চেক আপ যখন করেন তখন ওনার এই ইসিজিটা ছিল এরকম। এই ইসিজিতে কি আছে তোমরা বলতে পারো? কেউ একজন, কে যেন একজন বললা ভলান্টিয়ার, একটু যে একজন বলেন আপনারা। বলো না। আরে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, বলো যুদ্ধ করো। বলে সবাই ফেলেন, চুপচাপ থাকো, সাহস ভয় করে নাই, বলে বলো। ফেললেই হয়ে গেল। একসময় তোমরা যতটুকু পারো আমরা কিছুই পারতাম না। ইসিজি দেখলে ভয়ে আরেকদিকে লুকাইতাম, ইকো পড়াইতে আসলে কোন দিকে আড়াল আছে খুঁজতাম, বুঝছো? একজন অবশ্য আমাদের বলেছে সাইনাস। হ্যাঁ, গুড, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। তার মানে এটা একটা অলমোস্ট নর্মাল ইসিজি। The only exception is that the ventricular rate is a bit low, so the diagnosis is sinus bradycardia. এটা ছিল 1 বছর আগের এই ভদ্রলোকের ইসিজি। তো এরপরে ওই যখন ইলনেস নিয়ে হসপিটালাইজড এবং তারপরে উনি করলেন কি, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে উনি একজন পালমোনোলজিস্টের সাথে কনসাল্ট করলেন। তারপরে আবার মন মানলো না, নাকি পালমোনোলজিস্ট পাঠাইলো একজন কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করলেন। আলটিমেটলি ওনার দেখো এই ফিচারগুলো এরকম ছিল যে ওনার লিউকোসাইট কাউন্ট নরমাল ছিল, ইএসআর অলমোস্ট নরমাল 27, সিআরপি ছিল 1.5, সিআরপিটা একটু বেশি ছিল, ওইখানে নরমাল ছিল হচ্ছে 0.5। যাই হোক, ডি ডাইমারটা কিন্তু বেশ বেশি ছিল। এটা নরমাল রেঞ্জ মোরালেস সব জায়গায় হচ্ছে 0.5 এর নিচে, অথবা কোনো ইউনিটে দেখবা যে 500 লেখে, তো ওনার ছিল হচ্ছে বেশি। এনটি প্রো বিএনপি, যে কথাটা তোমাদের বললাম কিছুদিন আগে, একটা চমৎকার টেস্ট যদি ফ্যাসিলিটিস থাকে, এটা কিন্তু ছিল অনেকটা রেঞ্জ। দেখো এখানে 1129 পিকোগ্রাম পার এমএল হচ্ছে এটার ইউনিট। এবং এই পেশেন্টের ট্রপোনিন আই ছিল এলিভেটেড। নর্মাল রেঞ্জ ছিল less than 1 nanogram per ml, but here the troponin I exceeds the upper normal limit, এবং সেটা দেখো যদিও এলিভেটেড কিন্তু খুব বেশি না, কিছুটা এলিভেটেড 1.4 ন্যানোগ্রাম পার এমএল। এবং এই পেশেন্ট যেহেতু একটু মোটা তাজা, টিএসএইচ ছিল হচ্ছে নর্মাল, আর আরটিপিসিআর তো সার্টেনলি পজিটিভ ছিল। এই ছিল হচ্ছে পেশেন্টের ফাইন্ডিং। এবং এই ছিল পেশেন্টের হচ্ছে ইসিজি ডিউরিং দ্য ইন্ডেক্স ইলনেস, এই যে অসুস্থ হলেন কোভিড-19 নিয়ে সেই সময়ের ইসিজি হচ্ছে এইটা। একজন বলতে পারো, এই মেয়েরাই দেখি ভালো, ছেলেরা তো কাজের না, বলো কি আছে এখানে?
Sir, বলো বলো। atrial fibrillation with fast ventricular rate. গুড গুড। তাহলে এইখানে দেখো যে আগেরটা ছিল হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। কোন ব্র্যাডিকার্ডিয়া? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। কখন? 1 বছর আগে এক্সিকিউটিভ হেলথ চেকআপের সময়। এর মাঝে পেশেন্টের কোনো কমপ্লেইন ছিল না। এই অসুস্থ কোভিড হওয়ার পরে আলটিমেটলি ইলনেসের সময় ইসিজিটা করা। এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে হার্ট রেট এই রিদম হচ্ছে ইররেগুলার। আর ভালো করে খেয়াল করলে যারা বোঝো দেখবে যে কোনো পি ওয়েভ নাই। কাজে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট। এবং এই পেশেন্টের ইকো যখন করা হলো তখন ইকোতে দেখা গেল যে এই পেশেন্টের ওভারঅল যে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি সেটা কিন্তু আপ টু দা মার্ক না, কিছুটা কম এফেক্ট করেছে। এবং আরো স্ট্রাইকিং ফিচার হচ্ছে এই যে দেখো এইখানে দেখা যাচ্ছে হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। এই পেরিকার্ডিয়াল স্পেসের মধ্যে দেখা যাচ্ছে ইফিউশন জমা হয়ে আছে। ইফিউশন গুলা এত সাদা দেখা যায় না, সাধারণত কালো কালো দেখা যায়, এরকম দেখা যায়। এখানে বেশি সাদা হয়েছে মানে এগুলোর মধ্যে একটু এক্সুডেটিভ ফ্লুইড জমা আছে। যাই হোক, মানে আমি বলতে চাচ্ছি যে এই পেশেন্টের গ্লোবাল হাইপোকাইনেসিয়া এন্ড এট দ্য সেম টাইম দেয়ার ইজ ফিচার্স অফ there are features of pericardial effusion. তার মানে this patient has developed myopericarditis due to COVID-19 presumably. এবং তোমরা এটা এখনো বুঝবা না, কিন্তু এটা আদার মোডালিটিস অফ ইকোকার্ডিওগ্রাফি যেখানে দেখা যাচ্ছে যে ওভারঅল এই পেশেন্টের মায়োকার্ডিয়াল ডিসফাংশনটা ভালো মতোই আছে। এবং এই সব কিছু ইন্ডিকেট করে যে দ্যাট জেন্টলম্যান ডিউরিং COVID-19 illness has developed cardiac involvement in the form of acute myopericarditis এবং তার জন্য এই সব ফিচারগুলো। এই পেশেন্ট আলটিমেটলি কি হলো, পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হলো এবং 1 মাস পরে পেশেন্টকে আবার যখন ফলো আপ করা হলো দেখা গেল পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ করছে, পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন চলে গেছে এবং পেশেন্টের ফলো আপ ইকো বিকেম নরমাল। এখানে কোনো আর ওয়াল মোশন অ্যাবনর্মালিটি নাই, পেশেন্টের গ্লোবাল হাইপোকাইনেসিয়া নাই, ইনজেকশন ফ্র্যাকশন 60 বেশি চলে গেছে। তারপরেও যেহেতু একজন বয়স্ক মানুষ, তার যেহেতু ডায়াবেটিস আছে, আলটিমেটলি করোনারি এক্সক্লুড করার জন্য এই পেশেন্টের সিটি করোনারি অ্যানজিওগ্রাম করা হলো এবং সেখানে দেখা গেল কোনো সিগনিফিক্যান্ট করোনারি লিশন নাই। তাহলে এইভাবে আমাদের মায়োকার্ডাইটিস পেরিকার্ডাইটিস পেশেন্টগুলো অ্যাপিয়ার করে। আরো একটা দুইটা, এগুলো হচ্ছে দেশের বাইরের, অন্য দেশের আর কি। যেমন এটা তোমার 61 ইয়ার ওল্ড একটা আফ্রিকান আমেরিকান লেডি, যার কিনা চেস্ট পেইন এবং শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করেছিল। সে ছিল অনেক মোটা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছিল, সিওপিডি ছিল, স্ট্রোক ছিল আগের দিনে, আগে স্ট্রোকের হিস্ট্রি আছে, পিসিআই করা ছিল আগে, মানে রিং পরানো তোমরা যারা বলো। আলটিমেটলি যখন পেশেন্ট ভর্তি হইলো তখন তার ছিল ব্লাড প্রেশার হ্যাবিট রেজড, রেসপিরেটরি রেট একটু বেশি ছিল, টেম্পারেচার একটু বেশি ছিল, SpO2 একটু কম ছিল, যদি অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিয়ে 95% ছিল, ট্রপোনিন ছিল এলিভেটেড এবং পেশেন্টের বিএনপি, ওরা বিএনপি করেছিল অনেক বেশি, প্রায় 5000 ছিল ইউনিট পার লিটার। এবং পেশেন্টের আলটিমেটলি যখন ইকো করা হলো দেখা গেল ইকোতে, আগের ইকো এটা কিন্তু এই COVID-19 এর সময় না, আগের ইকোতে তার কিন্তু কোনো মানে ডেফিসিট ছিল না, ইজেকশন ফ্র্যাকশন ছিল 65%। ওইসব দেশে মানুষ তো সব কাগজপত্র নিয়ে হাজির হয়, আমাদের দেশে তো আমরা কিছু পাই না অনেক ক্ষেত্রেই। এটা ছিল হচ্ছে তার ডিউরিং ইন্ডেক্স হসপিটালাইজেশন, তার ইসিজি। আমাদের পেশেন্টের মতো এই পেশেন্টেরও কিন্তু চেস্ট পেইন, ফিভার, বিভিন্ন কিছু ছিল এই COVID-19 ইলনেসের সময়ে। কিন্তু যখন ইসিজি করা হলো, ইসিজিতে দেখা হলো এই পেশেন্টটা আলটিমেটলি এসটি সেগমেন্ট এলিভেশন। তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখো কোথায় এসটি সেগমেন্ট এলিভেশন আছে, কে যেন বললো এর আগে এট্রিয়াল ফিব্রিলেশন, বলো তো দেখি, আনমিউট করে বলো। Sir, 2-3 আর AVF লিডে। গুড, 2-3 AVF। দেখো এখানে অলরেডি মানে মার্ক করাও আছে, এখানে 2-3 AVF এ দেখা যাচ্ছে এটা 2, এটা 3 আর AVF হচ্ছে কোথায়, এই যে দেখো এটা হচ্ছে AVR, AVL, AVF, এই যে এটা হচ্ছে AVF, এটা হচ্ছে 2, এটা 3, এটা AVF। এই কটাতে এসটি সেগমেন্ট এলিভেশন আছে। তার মানে এই পেশেন্টের অ্যাকিউট ইনফিরিয়র এমআই ডেভেলপ করেছে। আরো কিছু ফিচার আছে, এগুলো আমি আলোচনা করব না, তোমরা জাস্ট শুধু ইম্পর্টেন্ট মেইন ফিচারটা দেখো, অ্যাকিউট ইনফিরিয়র এমআই ডেভেলপ করেছে। এবং এই পেশেন্টের যখন ওরা চেস্ট এক্স-রে করলো, চেস্ট এক্স-রেতে দেখো কি ফিচার আছে বলো তো, নিচে লেখা আছে চেস্ট এক্স-রেতে কার্ডিয়াক শ্যাডো কেমন, নরমাল ইন ট্রান্সভার্স ডায়ামিটার, বাট
there are perihilar haziness, as I have already discussed in the former slides. Pulmonary edema Flat swing appearance, তার মানে এই পেশেন্টের যেটা আছে যে cardiac shadow normal in transverse diameter and at the same time there is acute pulmonary edema. এই ক্ষেত্রে এই acute pulmonary edema কারণ কি? acute MI, acute MI হয় এই পেশেন্টের acute pulmonary edema হইলো, তার মানে acute pulmonary edema MI তেও হয়েছিল, হতে পারে মায়োকার্ডাইটিসেও হতে পারে। এটা আমাদেরকে ইসিজি এখানে খুব হেল্প করলো, এছাড়া অন্যান্য ক্লিনিক্যাল পিকচার কিছুটা হেল্প করলো। যখন আলটিমেটলি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ওরা অ্যানজিওগ্রাম করলো, যখন অ্যানজিওগ্রাম করলো এই পেশেন্টের দেখা গেল যে রাইট করোনারি আর্টারিতে একটা ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল স্টেনোসিস আছে, যেটার জন্য আলটিমেটলি তার অ্যাকিউট ইনফেরিয়র এমআই হয়েছে। তার মানে এই এক্সাম্পলটা হচ্ছে যে কার্ডিয়াক ইনভলভমেন্ট উইথ মোর অর লেস সিমিলার ফিচার্স মে বি ডিউ টু ডিফারেন্ট ইটিওলজি। আমরা এতক্ষণ দেখেছিলাম মায়োকার্ডাইটিস, মায়োপেরিকার্ডাইটিস, এখানে দেখা গেল একটা অ্যাকিউট এমআই অলমোস্ট সেম পিকচার নিয়ে কিন্তু প্রেজেন্ট করলো, এবং আলটিমেটলি ইসিজি আমাদেরকে অনেক একটা বড় হেল্প করলো এবং কনফার্ম করলো অ্যানজিওগ্রাম। এইটা আরেকটা পেশেন্ট, এখানে দেখা গেল যে একটা 70-year-old ইটালিয়ান মেল। তোমরা জানো ইটালিতে খুব বেশি রকম ভাবে কোভিড হয়েছিল গত বছর, এবং এই পেশেন্ট দেখা গেল যে কোনো প্রিভিয়াস কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর ছিল না, এবং যখন এই পেশেন্ট আসলো তখন কিন্তু তার ট্রপোনিন নরমাল ছিল, কিন্তু কোভিড টেস্ট পজিটিভ ছিল। ইসিজি ছিল এইটা। এই ইসিজিতে তোমরা যদি যারা বোঝো দেখবা যে খুব অবভিয়াস সেরকম কোনো ফাইন্ডিং নাই, কিছু অ্যাক্সিস ডেভিয়েশন ছাড়া আর তেমন কোনো ফাইন্ডিং নাই, ইসিজি অলমোস্ট নরমাল। এক্সরেতে দেখো, এক্সরেতে কার্ডিয়াক শ্যাডোটা তেমন বড় হয় নাই, একটু হার্টটা শিফটেড হয়েছে টুয়ার্ডস দা লেফট, আদারওয়াইজ শ্যাডো ইজ নট এনলার্জড বাট ইন্টারস্টিশিয়াল ওপাসিটি, চারদিকে একটু দেখা যাচ্ছে হেজিনেস। যাই হোক, এই পেশেন্টের যখন ইকো করা হইলো, ওরা যখন ইকো করলো দেখা গেল যে অ্যান্টেরোল্যাটারাল ওয়াল সিভিয়ারলি হাইপোকাইনেটিক এবং লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন ছিল 45%, 55 এর বেশি হচ্ছে নরমাল, সেখানে এটা রিডিউসড হয়ে 45% আছে। ওরা চিন্তা করলো যে এই পেশেন্টের একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়তোবা, এবং আলটিমেটলি যখন অ্যানজিওগ্রাম করলো দেখা গেল যে একটা ক্রিটিক্যাল লেফট মেইন স্টেনোসিস, তার সাথে হচ্ছে ওর ব্রাঞ্চগুলার প্রক্সিমালি ব্লক, এর জন্য এই পেশেন্ট প্রেজেন্ট করেছে। এইখানে দেখো চাইনিজ একটা পেশেন্ট যার ক্ষেত্রে চেস্ট পেইন এবং ডিসপনিয়া ছিল, আগে কোনো রিস্ক ফ্যাক্টর ছিল না, মাত্র 37 ইয়ার্স ওল্ড মেল। যখন সে আসলো তখন তার হাইপোটেনশন আছে 80-50, ট্রপোনিন অনেক বেশি, দেখো মোর দ্যান 10,000 ন্যানোগ্রাম পার লিটার, এবং বিএনপি ছিল অনেক এলিভেটেড, তার মানে পেশেন্টের ট্রপোনিনও এলিভেটেড, বিএনপিও এলিভেটেড, কোভিড টেস্ট পজিটিভ। চেস্ট এক্সরে যখন করা হলো তখন দেখো এখানে যে কার্ডিয়াক শ্যাডোটা কিছুটা বড়, এবং তার সাথে এখানে দেখা যাচ্ছে যে পালমোনারি ইডিমা আছে, এবং যখন সিটি টেস্ট করলো তখন দেখা গেল যে বাইল্যাটারাল ইফিউশন আছে এবং গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আছে, যেটা কোভিড-19 এ এক্সপেক্টেড। যখন ইসিজি করা হইলো তখন অনেকটা অ্যাকিউট এমআইয়ের মতো এসটি সেগমেন্ট এলিভেশন গুলা পাওয়া গেল বিভিন্ন লিডে। যখন ইকো করা হলো তখন দেখা গেল যে সব ভেন্ট্রিকলের সব সেগমেন্ট, মানে পুরো ভেন্ট্রিকলটাই খুবই মানে বেশি রকম হাইপোকাইনেটিক, এবং ইজেকশন ফ্র্যাকশনটা ফল করতে করতে মাত্র 27% পাইলো, এবং খুব সামান্য পেরিকার্ডিয়াল ইফিউশন ছিল, ট্রেস পেরিকার্ডিয়াল ইফিউশন। আমরা জানি 55 এর বেশি হচ্ছে নরমাল, সেখানে 30 নিচে হচ্ছে সিভিয়ারলি ইম্পেয়ার্ড বলি আমরা, সিভিয়ার রিডাকশন অফ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন বলি 30 নিচে, ওনার ছিল 27%। অ্যানজিওগ্রাম করা ওরা করলো, নরমাল ছিল, কাজেই ওদের তখন ফাইনাল ডায়াগনোসিস করলো ফালমিনেন্ট মায়োকার্ডাইটিস, মানে সিভিয়ার ফর্ম অফ মায়োকার্ডাইটিস ডিউ টু কোভিড-19। ওরা ট্রিটমেন্ট করলো মিথাইল প্রেডনিসোলোন দিয়ে, ইমিউনোগ্লোবুলিন দিয়ে, আইনোট্রোপ দিয়ে, আলটিমেটলি অ্যান্টিবায়োটিক ওরা দিল, এবং এই পেশেন্ট ইমপ্রুভ করলো 1 সপ্তাহ পরে। এটা হচ্ছে চেস্ট এক্সরে ফিচার, দেখো আগে ছিল কার্ডিওমেগালি, পালমোনারি ইডিমা, এখানে চেস্ট এক্সরে সাইজ নরমাল হয়ে গেল, এবং আলটিমেটলি ইজেকশন ফ্র্যাকশন বিকামস র্যাপিডলি নরমাল। এটা হচ্ছে ফালমিনেন্ট মায়োকার্ডাইটিসের একটা ইম্পর্টেন্ট ফিচার।
হয় মারা যাবে তাড়াতাড়ি, আর না হলে ভালো হইলে বেশ তাড়াতাড়ি ভালো হইতে পারে। এবং যখন 3 সপ্তাহ পরে দেখা গেল, তখন হচ্ছে কার্ডিয়াক মার্কার গুলা সব নর্মাল হয়ে পেশেন্ট একদম নর্মাল। এইটা হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড কিছু সিনারিও তোমাদেরকে বললাম। এখন এই এতগুলো ডিসকাশনের পরে আমার মনে হয় যে তোমরা মোটামুটি ভাবে এখন বুঝলা যে কার্ডিয়াক ইনভলভমেন্ট ইন দ্য সেটিং অফ COVID-19 ইলনেস ইন দিস এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক, এবং সেই ক্ষেত্রে আমরা এইভাবে রিজনেবলি বিভিন্ন ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাপ্লাই করে এবং তার সাথে সাথে আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যতটুকু আমার রিসোর্স পারমিট করে সেইভাবে আমি ইনভেস্টিগেট করে আমি আলটিমেটলি ডায়াগনোসিসে পৌঁছার চেষ্টা করব। ডায়াগনোসিস করলাম, এখন আমাদেরকে ট্রিটমেন্ট অফার করতে হবে। ট্রিটমেন্ট আমরা কি করব? যদি ডায়াগনোসিস মায়োকার্ডাইটিসই হয় অথবা মায়োপেরিকার্ডাইটিসই হয়, এর কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট নাই যেটা দিয়ে, যেমন ধরো অ্যাকিউট এমআই হলো, আমরা থ্রম্বোলাইসিস করলাম অথবা আমরা পিসিআই করলাম, কিন্তু যখন এই মায়োকার্ডাইটিস হয় এটার কিন্তু কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট ইজ লাইক all other forms of myocarditis, symptomatic and supportive mainly. আর যেহেতু এখানে COVID-19 ইলনেস আছে, COVID-19 এর সিভিয়ারিটি অনুযায়ী যেরকম ট্রিটমেন্ট ইন্ডিকেটেড হবে ঠিক সেগুলোও অ্যাকর্ডিংলি দিতে হবে। তার মানে এখানে ট্রিটমেন্ট হবে দুইটা ধারায়, একটা হবে হচ্ছে COVID-19 এর ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে মায়োকার্ডাইটিস ইটসেলফ এর কিছু ট্রিটমেন্ট। সেই যে মায়োকার্ডাইটিস এর ট্রিটমেন্ট, এটা কি হইতে পারে বলতো? আমি একটা বলে দিলাম যে এটা হবে হচ্ছে সিম্পটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য প্রেজেন্টেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে যে জিনিসগুলো হবে, আমরা দেখলাম যে মায়োকার্ডাইটিসের মেইন প্রবলেমই থাকে হচ্ছে হার্ট ফেলিওর, biventricular failure. Standard treatment of heart failure is the mainstay of treatment of myocarditis. Mainstay of treatment of myocarditis. এবং এই ট্রিটমেন্টের মধ্যে আমরা বেসিক্যালি অন্যান্য ক্ষেত্রে যা দেই হার্ট ফেলিওরে, অক্সিজেন, ডায়াবেটিক্স, বিটা ব্লকার, এসি ইনহিবিটরস অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স ইফ এসি ইনহিবিটরস ক্যানট বি গিভেন, এবং মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট ইনক্লুডিং স্পাইরোনোল্যাকটোন, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ড্রাগস যেগুলো আমরা হার্ট ফেলিওরে দেই। অন্য যে কোনো কারণে যদি হার্ট ফেলিওর হয় এগুলো আমরা দেই। এবং এই যে হার্ট ফেলিওর ডিউ টু মায়োকার্ডাইটিস, ডিউ টু COVID-19, এগুলোতেও কিন্তু এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর যেটা আমরা অন্য ক্ষেত্রে দেই ইরেসপেক্টিভ অফ দ্য ইটিওলজি, সেটা আমরা এখানে দেই। এছাড়া আরেকটা জিনিস আমরা অনেক ক্ষেত্রেই দেই, এবং কোভিড এর ক্ষেত্রে যদি সিভিয়ার কোভিড হয় তাহলে তো ইন্ডিকেশন আছেই, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্টস। এই অ্যান্টিকোয়াগুল্যান্ট গুলো আমরা সাধারণত লো মলিকুলার ওয়েট হেপারিনকে প্রিফার করি। আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবল যেটা, সেটা হচ্ছে এনোক্সাপারিন। এই এনোক্সাপারিনটাকে আমরা সাবকিউটেনিয়াসলি দেই। বিকল্প হেপারিন সহ এগুলো আছে, তোমরা জানলে জানো অথবা আস্তে আস্তে জানবা। এছাড়া কখনো কখনো আমরা ওই অন্য ক্ষেত্রে হার্ট ফেলিওরে যেসব ট্রিটমেন্ট কখনো কখনো প্রয়োজন হইতে পারে সেগুলো দেই। তার মধ্যে এখন তোমরা জানো যে খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ যেটা আর্নি বলে, সেটা দেওয়া যেতে পারে। ডিঅক্সিন সাধারণত অ্যাভয়েড করা হয়, দেওয়া হয় না, এটা নিয়ে বিতর্কের শেষ নাই। এবং যদি এত কিছুর পরেও পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ না করে, তাহলে পেশেন্টকে কখনো কখনো আইনোট্রোপ সাপোর্ট দিতে হয়, তাই না? আইনোট্রোপের মধ্যে তোমরা যেন ডোপামিন, ডোবুটামিন, নরএপিনেফ্রিন এগুলো দিতে হয় অনেক ক্ষেত্রে। এবং কখনো কখনো এগুলোতেও যদি কাভার না করে তখন আরো অ্যাডভান্সড সাপোর্ট দরকার হয়, এগুলো তোমাদের এখন জানতে হবে না। উন্নত দেশে মারা যাওয়ার আগে অনেক কিছু করে, আরো অনেক কিছু চেষ্টা করে ওরা, আইবিপি দেয়, তারপরে ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস দেয়। COVID-19 পেশেন্টে যদিও এখনো অনেক কিছুই মানে ইভলভ করতেছে, পুরোপুরি এখনো মানুষ ভালো করে জানে না, কিন্তু ভবিষ্যৎ আরো বলবে। এছাড়া কখনো কখনো আমরা তো জানো যে সিভিয়ার কোভিডে যেহেতু এই যে মায়োকার্ডাইটিস হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস অফ সিভিয়ার কোভিড। সিভিয়ার কোভিড যে যে জিনিস থাকলে আমরা চিন্তা করি, তার মধ্যে মায়োকার্ডাইটিস কিংবা অ্যাকিউট করোনারি সিনড্রোম, এইসব কমপ্লিকেশন যেগুলো কিনা কোভিডে ডেভেলপ করে, তখন আর কোভিড সিম্পল থাকে না, এটা অবশ্যই একটা সিভিয়ার প্রবলেম হয়ে দেখা দেয়। সেই ক্ষেত্রে আমাদের তখন অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন আমাদেরকে তখন স্টেরয়েড, অ্যান্টিভাইরাল, অক্সিজেন এগুলো তো চিন্তা করতে হয়, স্ট্যান্ডার্ড প্রোটোকল যা বলে সেগুলোর সাথে দিতে হয়। আলটিমেটলি ফেট কি আমরা এখনো পুরোপুরি জানি না, তবে আমরা জানি যে এই পেশেন্টগুলো ফলো আপ করাটা ইম্পর্টেন্ট। অন্যান্য ভাইরাল মায়োকার্ডাইটিসের মতো সম্ভবত
এই কোভিড-19 মায়োকার্ডাইটিস শুধু সম্ভবত বলবো না, এবং অনেক ক্ষেত্রে আমরা জানিও, উদাহরণ দেখেছিও, বেশ কিছু কেস রিপোর্ট হয়েছে, দু একটা অরিজিনাল আর্টিকেল চলে এসেছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা সেলফ লিমিটিং, মানে এটা আস্তে আস্তে ইমপ্রুভ করে যায়। তাহলে সমস্যাটা কোথায়? ভবিষ্যৎ যেটা বলবে যে এই যে কোভিড-19 মায়োকার্ডাইটিস, এদের মধ্যে কি কেউ কেউ আলটিমেটলি পার্মানেন্টলি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে টার্ন নিবে, অথবা এই সব কোভিড-19 মায়োকার্ডাইটিস গুলো দিকি দিকি করে তুষের আগুনের মতো জ্বলতে জ্বলতে লং কোভিড হিসাবে মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট হয়েই থাকবে, যেটা আমাদের স্যার একেবারে শুরুতে বললেন যে জার্মান একটা স্টাডিতে দেখা গেছে যে প্রায় 70% অথবা তারও বেশি সাটল ইনভলভমেন্ট অফ দ্য মায়োকার্ডিয়াম। তারপরে চায়না থেকে একটা স্টাডি দুইটা স্টাডি এসেছে, আমেরিকা থেকে একটা স্টাডি এসেছে, এবং লেটেস্ট এই 2 সপ্তাহ আগে একটা স্টাডি এসেছে আমেরিকাতে। এই স্টাডিগুলোর মধ্যে আগের গুলো বললো যে মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট ইভেন 3 মাস পরেও দেখা যাচ্ছে, কিন্তু লাস্ট যেটা এসেছে সেইটাতে দেখা যাচ্ছে যে আসলে মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট যতটুকু চিন্তা করা হয়েছিল ততটুকু বোধহয় আলটিমেটলি লং টার্মে থাকে না। যাই হোক, সময় এটা আরো ক্লারিফাই করবে, আরো বলবে যে ভবিষ্যতে কোভিড-19 মায়োকার্ডাইটিসের ফেট কি হবে। কিন্তু আমরা জানি যে এইটা রিকগনাইজ করতে হবে, এইটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট করতে হবে, এবং এটা ফলো আপ করতে হবে। তোমরা শুনে খুশি হবে যে আমরা এনআইসিভিটিতে বাংলাদেশে এখন একটা স্টাডি করছি, যেটা চলছে এখনো শেষের দিকে অনেকটা। সেটা হচ্ছে যে আমরা একটু দুঃসাহস দেখিয়ে আমাদের কিছু হেলথ কেয়ার ওয়ার্কারকে কোভিড-19 যাদের হিস্ট্রি ছিল 3 মাসের বেশি আগে, তাদের লং স্ট্যান্ডিং মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট অথবা মায়োকার্ডাইটিস অথবা কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে কিনা এটা দেখার জন্য আমরা এই সিরিজ অফ ইনভেস্টিগেশনস করছি, ইনক্লুডিং হিস্ট্রি এক্সামিনেশন। সেই ইনভেস্টিগেশনের মধ্যে একটা হচ্ছে কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোন্যান্স। আমরা অলরেডি 30 জন মানে হেলথ কেয়ার ওয়ার্কারের কার্ডিয়াক এমআরআই করে ফেলেছি। রেজাল্ট দেখা যাক কি আসে, যদিও রেজাল্ট আমি এখনো জানি না, কিছু কিছু জানি, ওটা বলবো না। তো এটা হচ্ছে আমার আজকে তোমাদের সাথে যে প্রেজেন্টেশন, সেটা প্রায় শেষ। আমি এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে তোমরা কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নগুলো হয়তো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। বলো। আমি একটা কোয়েশ্চেন অলরেডি অনেকক্ষণ থেকে বক্সে দেখতে পাচ্ছি, আমাদের চ্যাট বক্সে দেখতে আমি কি পাচ্ছি। কোশ্চেন করি? হ্যাঁ স্যার, অবশ্যই। সেটা হলো আপনি করলে তো ভয় পাই স্যার, সেই থার্ড ইয়ারে যেমন ভয় পাইতাম ওরকম ভয় পাই। আমরা যদি ট্রপোনিনের যে স্কেল গুলো দেখি, জি তাতে কিন্তু দেখা যায় যে সবচেয়ে বেশি ট্রপোনিন রাইজ করে দুটো জায়গায়। সেটা হলো মায়োকার্ডাইটিসে ট্রপোনিন খুব বাড়তে পারে, অ্যাকিউট এসটি এলিভেটেড এমআইতেও কিন্তু এরকম বাড়তে পারে। জি জি স্যার। সেক্ষেত্রে আমাদের ছাত্ররা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে ট্রপোনিনটা আমি খুব বেশি পাচ্ছি, আমি কি বেডসাইড কি জিনিস দেখে আমি সন্দেহ করব না এটা কার্ডিয়াটিস হওয়ারই চান্স বেশি। তুমি এটা একবার বলছো, কিন্তু আমি এটা এমফাসাইজ করার জন্য এই জিনিসটা আবার একটু তোমার কাছে। জি স্যার, এবং এটা আমি একটু আমাদের ওই স্টুডেন্টদের, মানে যারা আজকে লিসেনার, তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কেউ যদি একটু বলে যে আপনার এই যে ইস্যুটা, এটাই তো আজকের মেইন মানে মেসেজ। আজকে মেইন ইস্যু আসলে এটা কেউ একজন ভলান্টিয়ার হইতে পারো কিনা, যে এই যে আজকে যে স্যার যে প্রশ্নটা করলেন যে আলটিমেটলি তো ট্রপনি নাই, দুইটা ক্ষেত্রেই বাড়তে পারে, তাহলে বেড সাইডে তোমাদেরকে বললাম যে তোমাদের সবচেয়ে বড় উইপন যেটা হাতে আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্ট, ক্লিনিক্যাল স্কিল, যেটা কিন্তু হাতে খড়ি আমার স্যার এবং স্যারের মতো আরো 2-1 যখন ছিলেন ওই সময়, ওনাদের কাছে কিন্তু আমার হাতে খড়ি। বলো, কেউ একজন বলো। আপনারা ভলান্টিয়ার একজন অ্যানসার করেন। আমাদের আজকের সেশনের মধ্যে থেকে আমরা অলরেডি ডিসকাস হয়েছে এই বিষয়গুলি। বলো। অলরেডি কিন্তু এই জিনিসটা আলোচনা হয়েছে প্রথম দিকে, মাঝখানে 2 সময় হয়েছে। স্যার স্পেসিফিক করেছেন যে বেড সাইডে কি করে আসলে আমরা করতে পারি ক্লিনিক্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে হবে তো। স্যার মায়োকার্ডাইটিসের সিম্পটমের ক্ষেত্রে শর্টনেস অফ ব্রেথটা একটু কম থাকবে, বাট
চেস্ট পেইনটা একটু বেশি থাকবে স্যার, যেটা অ্যাকিউট এমআইতেও স্যার চেস্ট পেইন বেশি থাকে। আর স্যার পেশেন্ট ক্ষেত্রে প্যালপিটেশন সাথে স্যার সাডেন ফ্যাটিক এইসব কমপ্লেন করে সিমটমের মধ্যে। আর ভাইটাল সাইন যদি আমরা বলি তাহলে স্যার সেক্ষেত্রে মায়োকার্ডিয়াল সেক্ষেত্রে স্যার ইউজুয়ালি ট্যাকিকার্ডিয়া স্যার বেশি পাওয়া যায়, মানে রেস্টিং ট্যাকিকার্ডিয়া। আর হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার ইউজুয়ালি নর্মাল থাকে। আর পেশেন্টের পেইনটা চেস্ট পেইন যেটা স্যার বলে এটা ইউজুয়ালি ফ্ল্যাকচুয়েটিং হয় স্যার। অ্যাকিউট এমআইয়ের মতো সিভিয়ার সাস্টেইন যে পেইনটা থাকে সেই পেইনটা ইউজুয়ালি হয় না। আর যদি স্যার পেশেন্ট হার্ট ফেইলার নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে পেশেন্ট হার্ট ফেইলারের সিমটম ডেভেলপ করতে পারে, অ্যাকিউট হার্ট ফেইলারে। সেক্ষেত্রে স্যার হচ্ছে পেশেন্টের বেজাল ক্রিপিটেশন থাকতে পারে। আর কার্ডিয়াক ক্ষেত্রে স্যার হচ্ছে আমরা যদি অ্যাপেক্স অসকালটেশন করি তাহলে থার্ড হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। আর স্যার পেডাল ইডেমা থাকতে পারে স্যার। হ্যাঁ, তো ভালোই বলেছো। তার মানে যে তোমার ওই যে সিনারিও যে ট্রপোনিন তো দুই ক্ষেত্রেই বাড়তে পারে, কিন্তু ক্লিনিক্যালি যদি তুমি ভালো করে পেশেন্টকে দেখো, হিস্ট্রি যদি ঠিকভাবে একটু খেয়াল করো, তাহলে যেটা বললা যে এই অ্যাকিউট এমআই যখন হবে তখন তো প্রেজেন্টেশনটা যেটা হয় সেটা হচ্ছে চেস্ট পেইনটা ওই টিপিক্যাল ইসকেমিক কম্প্রেসিভ চেস্ট পেইন যেটা কিনা সাডেন হবে, সিভিয়ার হবে। মায়োকার্ডাইটিস বিশেষ করে যখন মানে সাথে কিছু পরিমাণে পেরিকার্ডাইটিস থাকে তখন চেস্ট পেইন থাকে, কিন্তু সেই পেইনটা কখনো ওই এমআই এর মতো এত সিভিয়ার হয় না সাধারণত। এবং পেরিকার্ডাইটিসের পেইনে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, সেগুলো তো আছে। এছাড়া ইম্পর্টেন্ট তুমি যেটা বললা সেটা হচ্ছে যে এইসব পেশেন্টের ফিচার্স অফ হার্ট ফেলিওর মেইনলি থাকে। অ্যাকিউট করোনারি সিনড্রোমে হার্ট ফেলিওর থাকতে পারে নাও পারে, কিন্তু মায়োকার্ডাইটিসে সাধারণত থাকে। এবং এই যে থাকে তার মধ্যে এটা রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর সব মিলে হার্ট ফেলিওরের ফিচার থাকে। তার মধ্যে পালস থেকে যদি তুমি খেয়াল করো, পালসে থাকবে ট্যাকিকার্ডিয়া। তুমি যদি নেকে যাও তাহলে নেক ভেইন থাকবে এনগোর্সড। তুমি যদি প্রিকর্ডিয়ামে আসো তাহলে অ্যাপেক্স বিট মায়োকার্ডাইটিসে, এবং এটা অ্যাকিউট এমআইতেও শিফটেড হয় না, নর্মাল প্লেসে থাকে, কিন্তু মায়োকার্ডাইটিসে এটা তুমি খুব ভালোভাবে নর্মাল অ্যাপেক্স বিট যেভাবে ফিল করো সেরকম ভাবে অ্যাপেক্স বিট ভালো করে খুঁজে পাবে না। ক্লাসিক্যালি এটা কিছুটা ডিফিউজ হবে, লেস প্যালপেবল হবে। এছাড়া আরো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এখানে থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড অথবা গ্যালোপ রিদম, তার মানে থার্ড এন্ড ফোর্থ হার্ট সাউন্ড অ্যাকম্পানিড বাই ট্যাকিকার্ডিয়া, এটাকে বলা হয় গ্যালোপ রিদম। তাহলে এটা থাকতে পারে। এগুলো যদি থাকে খুবই ক্লাসিক্যাল। এছাড়া বাইল্যাটারাল ক্রিপিটেশনস থাকতে পারে। বেজাল ক্রিপিটেশন প্রথমে শুরু হয় এবং যত হার্ট ফেলিওর থাকবে সেটা এক্সটেন্ড করবে আরো বেশি উপরের দিকে, তাই না? তাহলে এই ক্লাসিক্যাল পিকচার যদি থাকে তার সাথে অনেক সময় পেরিফেরিতে ইডিমা থাকতে পারে। এই ফিচারগুলো থাকলে আমরা ইট গোজ মোর ইন ফেভার অফ মায়োকার্ডাইটিস। আচ্ছা, প্রশ্নটা ছিল we often confuse some complaints about the patient with COVID positive, young age, chest pain, sudden fatigue, palpitation, no family history of IHD, no diabetic, normotensive, already excluding musculoskeletal pain. Is this kind of in this kind of patient, can we suspect a case of myocarditis? Then what should be our approach and follow up and instruction to do এটা this তো patient? এটা তো আজকের এই প্রেজেন্টেশনেরই মূল বক্তব্য। যে তুমি কখন মায়োকার্ডাইটিস এই সিনারিওতে চিন্তা করবে, কখন অ্যাকিউট করোনারি সিনড্রোম চিন্তা করবে, কখন পালমোনারি এম্বোলিজম চিন্তা করবে, এবং সেটা কিভাবে রেশনালি তুমি অ্যাপ্রোচ করবে। আমার মনে হয় তুমি এর মধ্যে উত্তরও পেয়ে গেছো যে কিভাবে এটাকে আমরা রেশনালি অ্যাপ্রোচ করব। করা হয়েছে। আপনাদের আরো কোশ্চেন থাকলে করেন, কারণ প্র্যাকটিক্যালি তো আপনারা বিভিন্নভাবে পেশেন্ট দেখেন, বিভিন্নভাবে পেশেন্ট পান। সো এটা একটা সুযোগ যে আপনাদের জন্য জিজ্ঞেস করা, সেগুলো ক্লারিফাই করা। আইজি গ্লোবুলিন অথবা ওই যে স্টেরয়েড কার্ডাইটিসের জন্য কোনো স্পেসিফিক কি রেকমেন্ডেশন কি এসেছে এখন পর্যন্ত? না স্যার, কোনো স্পেসিফিক রিকমেন্ডেশন আসে নাই। কেস কিছু রিপোর্টে আসে নাই। কিছু কেস রিপোর্টে বিচ্ছিন্নভাবে এক একজন ইউজ করেছে, কিন্তু ওরকম কোনো রিকমেন্ডেশন আসে নাই। আমি সেটাই দেখলাম যে এখন পর্যন্ত কিছু ওদিকে কিছু আসে নাই। না, ডেফিনিট কিছু আসে নাই। সাপোর্টিভ ট্রিটমেন্ট, মেইনলি ফেলিওরের ট্রিটমেন্ট, এইচ ইনহিবিটর, এআরপি, এগুলাই কিন্তু আসছে। একটা জিনিস বলা হয়, টেক দ্য হিস্ট্রি। ইফ দ্য পেশেন্ট হ্যাভ ইসকেমিক টাইপ চেস্ট পেইন বিফোর দ্য মানে এপিসোড অফ কোভিড, then it could be very likely ST elevated acute coronary syndrome. যদি ওইরকম কোন এনজাইনার কোন হিস্ট্রি না থাকে তাহলে এটা কার্ডাইটিস হওয়ার চান্স অনেক বেশি। এই হিস্ট্রিটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট।
বাইরে তারা প্রথম এটা ইটালিতে করে, তারা প্রায় ওই যে প্রথম দিকে তারা এনজিওগ্রামে ক্যাথল্যাবে নিয়ে গেছে, নিয়ে গিয়ে করে দেখে প্রায় অ্যারাউন্ড 40% করোনারি আর্টারিতে আসলে ওরকম কোনো ব্লকই নাই, তার মানে ওইটা আসলে কার্ডিয়াইটিস ছিল। মানে এই জিনিসটা আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে। কিন্তু যদি আমরা মনে করি যে তার আসলে অ্যাকিউট করোনারি সিনড্রোম, তাহলে কিন্তু আসলে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে প্রাইমারি পিসিআই এখন পর্যন্ত কোভিড পেশেন্টের জন্য মোস্ট সেফ। কোয়েশ্চেন পেয়েছি আমরা, ইয়াং অ্যাসিম্পটোমেটিক কোভিড পেশেন্ট হ্যাভিং অনলি পালস রেট অফ 110 to 120 beat per minute post COVID period, no other symptom, should we think approach for COVID myopericarditis? এটা তো আমরা প্রায় পাচ্ছি যে অনেকেরই কিছু ট্যাকিকার্ডিয়া, কারো ব্র্যাডিকার্ডিয়া, এরকম কোভিড ইলনেস ওভার হওয়ার পরেও পাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে এসব ক্ষেত্রে এখন এটা নির্ভর করবে যে আমি অন্যান্য কিছু ফিচার আছে কিনা সেটা। সেকেন্ড হচ্ছে যদি কোনো ফিচার না থাকে তাহলে আদার কোনো ইটিওলজি দিয়ে এক্সপ্লেইন করা যায় কিনা, যেমন কারো থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে যেটা হয়তো আগে ওভাবে বোঝা যায় নাই অথবা অ্যাটেনশন দেওয়া হয় নাই, সেটা হইতে পারে। এছাড়া অনেক সময় অ্যাংজাইটি, পোস্ট কোভিড অ্যাংজাইটি এসবের জন্য বাড়তে পারে, হইতে পারে। এসব যদি রিজনেবলি কমন ব্যাপারগুলো এক্সক্লুড করার পরে তখনও যদি আমাদের মনে হয় এর সাথে অন্যান্য যেমন আনডিউ ফ্যাটিগ অথবা এফোর্ট ইনটলারেন্স সেগুলো আছে, তখন কিন্তু কার্ডিয়াক যে ইনভেস্টিগেশন তো করা যেতেই পারে, যেটা আমরা স্ট্যান্ডার্ড চিন্তা করি। অবশ্যই তখন একটা ডিডি থাকবেই, চিন্তা করবোই আমরা। স্যার কি বলেন? আমি এরকম অনেকগুলো পেয়েছি, তাদের ইসিজি, ইকো, এভরিথিং ইজ নর্মাল, বাট দ্য পেশেন্ট ইজ সিম্পটোম্যাটিক। মোস্ট অফ দেম আর ইয়াং এডাল্টস 25 to 35, যারা অ্যাক্টিভ আবার কাজের মধ্যে ফেরত যেতে হবে। এই পেশেন্ট গুলো তারা দেখছে যে তার আগের লেভেলে কাজের 50% তারা করতে পারছে না। যেমন ল্যাকটেটিং মাদার বাচ্চাকে দুধ খাওয়া থেকে হয়রান হয়ে যাচ্ছে, যেটা ছিল না। এবং এদের বেশিরভাগই হচ্ছে কোভিড থেকে ভালো হওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে, মাঝখানে একটা পিরিয়ড ভালো থাকতেছে, তারপরে তাদের এই প্রবলেম গুলো শুরু হয়েছে। এরকম আমি অনেকগুলো পেশেন্টের কার্ডিয়াক এমআরআই করিয়েছি। Each and everybody has evidence of clear-cut evidence of myocarditis, perimyocarditis. তবে এদের ক্ষেত্রে যেটা দেখছি যে সামান্য একটু বিটা ব্লকার অথবা ইভাব্রাডিন হার্ট রেট কমানোর জন্য একটুখানি রিঅ্যাসুরেন্স, প্লেন্টি অফ রেস্ট, প্লেন্টি অফ ফ্রুটস এন্ড ইয়োগার্ট, আমি যেটা বলি, তাতে কিন্তু তারা রিকভারি হচ্ছে। বেশিরভাগেরই প্রায় 3 মাসের মধ্যে ভালো হচ্ছে। একটা পেশেন্টকে, আমার একজন ডাক্তারকে, তার এই পরিমাণ তার প্রবলেম হচ্ছিল, তার সিআরপি বেশি, আইএল6 বেশি, তাকে আমার স্টেরয়েড দিতে হয়েছে। মনে হচ্ছে না একটা লেট, ভেরি লেট সাইটোকাইন স্টর্মের মতো, তাকে আমি স্টেরয়েড দিয়েছি। আর কাউকে আমাকে ওগুলো কিচ্ছু দিতে হয়নি। আমি অবশ্যই এদের সবারকেই একটু দেখছি, এদের অলমোস্ট সবারই দেখছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশ মার্ক, লিপিড প্রোফাইলটা খুব বেশি চেঞ্জ নেই। অনেকেরই আগে ব্লাড সুগার ভালো ছিল, কিন্তু এখন ওজিটিটি করালে প্রি ডায়াবেটিক, আইজিটি, আইএফজি অথবা ফুল ডায়াবেটিক এটা ধরা পড়ছে। তাদের ক্ষেত্রে সেটার জন্য অল্প একটু ওষুধ হয়তো দিচ্ছি। আমি এন্ডোথেলিয়াল ফাংশনটা ইমপ্রুভমেন্টের জন্য অল্প করে স্টাটিন দিচ্ছি, মাস 3 পরে হয়তো সবই বন্ধ করে দিচ্ছি, এবং দে আর গেটিং ওয়েল। এখন পর্যন্ত যে কটা আমি দেখেছি প্রায় 30 জন পেশেন্টের আমরা কার্ডিয়াক এমআরআই করতে পেরেছি, এবং এদের এটা নিয়ে স্টাডিটা আমরা আসলে করা শুরু করছি। এটা বোধহয় আমরা পাবলিশ করবো সামনে, দেখা যাক কি হয়। প্র্যাকটিক্যাল যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে যে আসলে কোভিড-19 পেশেন্টদের একটা সার্টেন প্রপোর্শনে কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, এবং সেই কার্ডিয়াক ইনভলভমেন্টটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, মায়োকার্ডাইটিস অথবা পেরিকার্ডাইটিস, এই দুটো একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস থাকে। কখনো কখনো অ্যারিথমিয়া থাকে। তো এই ডায়াগনোসিসের মধ্যে আমাদের মেইনলি প্র্যাকটিক্যালি ফেস করতে হয় দুটা ডায়াগনোসিস, একটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং মায়োপেরিকার্ডাইটিস অথবা মায়োকার্ডাইটিস। সেই ক্ষেত্রে আমাদেরকে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি আমাদের যদি আমরা ভালো করে নেই তাহলে আমরা একটা সিদ্ধান্তে অনেক ক্ষেত্রে আসতে পারি। তার সাথে আমরা কমনলি অ্যাভেলেবল ইনভেস্টিগেশন, বিশেষ করে ইসিজি আমাদেরকে গাইড করতে পারে। টিপিক্যাল এসটি এলিভেশন এমআইতে এটা চেঞ্জ থাকবে, আর যদি তা না থেকে তাহলে সেই ক্ষেত্রে মায়োকার্ডিটিসের ফেভারে থাকতে পারে। কিন্তু
অবশ্যই তার সাথে ফিচার্স অফ হার্ট ফেলিওর থাকতে হবে। আর ট্রপোনিন আই এর ব্যাপারে আমাদের কশাস হতে হবে, এটা 2 জায়গাতেই বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে আদার যে ক্লিনিক্যাল পিকচার সেটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে। আমাদের যদি ফ্যাসিলিটিস পারমিট করে তাহলে অন্যান্য ইনভেস্টিগেশন গুলো আমরা করব। তার মধ্যে NT-proBNP আমাদের জন্য একটা চমৎকার রিওয়ার্ডিং টেস্ট হতে পারে। ইকোকার্ডিওগ্রাফি তো বেশ সব ক্ষেত্রেই চমৎকার রোল প্লে করে কার্ডিয়াক ইনভলভমেন্টের ক্ষেত্রে। আর সবশেষে যে কথা বলবো সেটা হচ্ছে যে কোভিড-19 মায়োকার্ডাইটিস এর ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট অফ কোভিড-19 অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর। বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যানেজমেন্টেই ইমপ্রুভ করে যায় এবং এই পেশেন্টগুলো আলটিমেটলি ফলো আপ করতে হয়, লং টার্ম ফলো আপ করতে হয়, অন্যান্য মায়োকার্ডাইটিসের মতোই ফলো আপটা করতে হবে। আসসালামু আলাইকুম and thank you everyone for patient hearing. আসলে মনোয়ার আজকে যে চমৎকার কেসগুলো প্রেজেন্ট করলো, অ্যাকচুয়াল সিনারিওতে আসলে কি হতে পারে না হতে পারে, আমরা কি প্রবলেমগুলো ফেস করি, পরবর্তীতে প্রশ্ন উত্তর থেকে যে আলোচনাগুলো থেকে যে পয়েন্টগুলো উঠে আসলো, আমার মনে হয় কোভিড পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আজকে যারা আছেন এখানে, তারা সবার ট্রিটমেন্টের ক্ষমতার ক্ষেত্রে এটা একটু নতুন মাত্রা যোগ করবে। সবাইকে শুধু মনে রাখতে হবে, আমরা কিন্তু সবাই শিখছি। আজকে যে কথাটা বলছি, কালকে কিন্তু সেটা আপগ্রেড করার মানসিকতা এবং প্রচেষ্টা আমার থাকতে হবে, না হলে কিন্তু আমরা ভুল করব। এবং we should keep an open mind. COVID is a new thing that's teaching us each and every day how many what varied presentation can occur with it. আমি সিম্পল এরিথমিয়া দেখেছি, এসভিটি দেখেছি, বাইজেমিনি দেখেছি, কার্ডিয়াক ভিটি একটা পেশেন্ট দেখেছি এই কোভিড এর জন্য, কারণ তাদের আর কোনো এক্সাইটিং ফ্যাক্টর বা ট্রিগারিং ফ্যাক্টর ছিল না, শুধু দেখা গেল পরে কোভিড। আমি ধরে নিচ্ছি হয়তো কাকতালীয় ভাবে হতে পারে কিংবা কোভিডই হয়তো ট্রিগার করতে পারে। তো এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার যে এখন যখন কোনো অ্যাটিপিক্যাল সিমটম দেখবো, আমরা যেন অস্বীকার করি না এটা হতে পারে না, আমরা যেন মন খোলা রেখে সেটা আগাই। 2 নম্বর হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করতে হবে কি না করতে হবে, সেটা কিন্তু মনে খুব সুন্দর সামেশন করেছে। ট্রিট কোভিড, ট্রিট হার্ট ফেলিওর, ব্যাস এই দুটো জিনিস করলে আপাতত কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান যেটা কার্ডিয়াইটিসের সেটা হয়ে যায়। বাট দে শুড বি ফলোড আপ। উই ডোন্ট নো what will happen after 6 months or 1 year. এটা বাইরেও এটা নিয়ে খুব উদ্বিগ্নতা আছে। যদি 68-70% যদি আমার হার্টের মধ্যে অকাল্ট ইনফেকশন হয়ে থাকে, যেটা আমি খবরই জানি না, ভবিষ্যতে তাহলে কি হবে? আমাদের কি কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে কি করবে না আমরা জানি না। ইসিজি ইন্টারপ্রিটেশন ক্লিনিক্যাল কনটেক্সটে করলে পরে আমাদের ডায়াগনোসিস খুব হেল্প হয়। মনোয়ার আজকে সেটা বারবার করে জোর দিয়েছে এবং দেখিয়েছে। আমরা আজকের এই ছোট ছোট পয়েন্টগুলো, জ্ঞানগুলো যদি কাজে লাগাই, তাহলে রোগীদের এবং আমাদের দুপক্ষেরই বিশাল একটা উপকার হবে। আমরা কীর্তিমান হব, রোগীরা নিষ্কৃতি পাবে, ভালো হবে। ধন্যবাদ সবাইকে।